আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূলত আলোচনা করব গাউস ডাইভারজেন্স থিওরেম নিয়ে। তো এটা নিয়ে জানার আগে আমাদেরকে কিছু বিষয়ে বেসিক ক্লিয়ার থাকতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ভেক্টর ফিল্ড। কারণ এই গাউস থিওরাম, তারপরে গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম, এই পুরো থিওরাম মানে তিনটা থিওরাম প্রত্যেকটাই মোটামুটি ভেক্টর ক্যালকুলাসের। সো ভেক্টর ফিল্ড এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমার প্রিভিয়াস যে গ্রিনস থিওরামের ক্লাস ছিল ওইটা যারা করছো তারা ভেক্টর ফিল্ড সম্পর্কে আশা করি খুব ভালো একটা আইডিয়া রাখো। তো এখানে আমি অত ডিটেলে বলবো না, আমি জাস্ট ভেক্টর ফিল্ড ফাংশনটাকে দেখাবো, মানে ফাংশনটাকে কিভাবে লিখি আমরা ওইটা। এরপরে আমরা আলোচনা করবো ইউনিট নর্মাল ভেক্টর নিয়ে, এরপরে অ্যাঙ্গেল বিটুইন টু সারফেস, দেন প্রজেকশন, ফ্লাক্স, ডাইভারজেন্স, তারপরে হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, অ্যান্ড লাস্টে গিয়ে আমরা স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ নিয়ে কথা বলবো অফ গাউস থিওরাম। সো 9 নম্বর টপিকের আগে মোটামুটি এই 8টা টপিক সম্পর্কে একটু ভালো ধারণা থাকা লাগবে, নয়তো এই গাউস থিওরামটাকে তুমি মনে রাখতে পারবে না। আর এটা মুখস্থ করার মতো জিনিসও না। হ্যাঁ, অনেকে যারা খুব বেশি এক্সপার্ট মুখস্থতে ওরা হয়তো পারবে, বাট যারা অ্যাভারেজ মুখস্থতে ওদের কাছে এটা মনে রাখা পসিবল না। কারণ এটা মানে খুব টুকটাক, মানে খুব ছোট ছোট কিছু ক্যালকুলেশন আছে, তো সো এটা বেসিক না থাকলে লেখাটা খুব টাফ। ওকে, তো প্রথমত আমরা ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলবো। আমরা এই যে গাউস থিওরামটা পড়বো সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসে। আমরা জানি যে গ্রিনস থিওরাম সাধারণত 2 ডাইমেনশনাল স্পেসে হয়, মানে 2 ডাইমেনশনে হয় আর কি। আর গাউস থিওরাম যেটা, মানে গ্রিনসটা 2 ডাইমেনশনে হয়, আর গাউস থিওরাম যেটা ওইটা হয় মোটামুটি 3 ডাইমেনশনে, যদিও 2 ডাইমেনশনে এটা একটা রূপ আছে। ওকে, সো আমরা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর ফিল্ড দেখবো এখন। তো 3 ডাইমেনশনাল ভেক্টর ফিল্ড বলতে গেলে আমাকে বুঝতে হবে সেখানে এক্স, ওয়াই এবং জেড তিনটা অক্ষই থাকবে, এবং তিনটা অক্ষ বরাবরই আমার এক একটা করে ভ্যালু থাকবে। সো আমি যদি পুরো ভেক্টর ফিল্ডটাকে ভি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি, ধরো যে আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, অ্যান্ড এটার মধ্যে তিনটা ভেরিয়েবল এক্স, ওয়াই অ্যান্ড জেড, এগুলোকে আমি পাশাপাশি লিখে দিলাম। এখন এই যে এ ভেক্টরটা, এ ভেক্টর ফিল্ড তার তিনটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে এ ওয়ান। এ ওয়ানটা কি? এ ওয়ান ইজ এ ফাংশন। কিসের ফাংশন? এক্স, ওয়াই, জেড এর ফাংশন। ওকে, এবং তার সাথে তুমি একটা একক ভেক্টর আই গুণ করলা, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর তাই। পরের টার্মে তুমি এ টু লিখলা, যেটাও এক্স, ওয়াই অ্যান্ড জেড এর ফাংশন, এবং এখানে তুমি একক ভেক্টর হিসেবে জে গুণ করলা। ওকে, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর। আর পরের লাইনে তুমি এ থ্রি লিখলা, এক্স, ওয়াই, জেড ভেরিয়েবল, অ্যান্ড এখানে তুমি কে ভেক্টর লিখলা বা কে টু পি লিখলা। কারণ তুমি জানো আই, জে, কে এই তিনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, অ্যান্ড জেড অক্ষ বরাবর একক ভেক্টর। বুঝতে পারছি? দেখো, আমরা এখানে এই তিনটা পার্টকে এ ওয়ান, এ টু, এ থ্রি দিয়ে প্রকাশ না করে চাইলে পি, কিউ, আর দিয়েও প্রকাশ করতে পারতাম। মানে এই ব্যাপারটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম, জাস্ট পি, তারপরে ব্র্যাকেটে এক্স, ওয়াই, জেড না লিখলেও চলবে, জাস্ট আই লিখে দিতাম ধরো, তারপরে কিউ লিখে তারপরে এখানে জে লিখে দিতাম, এখানে ধরো আমি যে আর লিখতাম, তারপরে এখানে কে লিখতাম, এটাও চলতো। কিন্তু এটা দ্বারাও ভেক্টর ফিল্ডই বোঝায়। বাট যেহেতু আমাদের বইয়ে থিওরিটাকে প্রমাণ করছে এ ওয়ান, এ টু, এ থ্রি, এটার মাধ্যমে, এই জন্য আমরা এটা লিখছি অ্যাজ এ ফর্মালিটি। ওকে, সো ভেক্টর ফিল্ড সম্পর্কে আমি মনে করি যে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেলাম। তার মানে এখানে এ ওয়ান বলো আর পি বলো, যেটাই বলো, সেটা মূলত কি? দিস ইজ আ ফাংশন। এটা একটা ফাংশন মূলত। কিসের ফাংশন? ফাংশন অফ 3 ভেরিয়েবল এক্স, ওয়াই, জেড। 3 variables. Okay, x, y and z finally. তো এটা হচ্ছে ভেক্টর ফিল্ড নিয়ে প্রিলি কথাবার্তা। এরপরে আমাদের জানা দরকার হচ্ছে নর্মাল ভেক্টর এবং ইউনিট নর্মাল ভেক্টর, এটা মানেটা কি। সো নর্মাল ভেক্টর নিয়ে যখনই কথা বলবো তখনই আমাদের প্রয়োজন হবে একটা সারফেস বা একটা তল। তুমি ধরে নাও যে তলটা মাঝে মধ্যে সমতল হইতে পারে, মাঝে মধ্যে বক্রতল হইতে পারে, বা বাঁকা কোনো সারফেস হইতে পারে।
বিভিন্ন কিছু হইতে পারে। তো সমতল হইলে আমরা তলটাকে মাঝে মধ্যে রিজিয়ন বলতে পারি বা এলাকা বলতে পারি, আর যদি বক্র হয় তাহলে এটাকে আমরা সারফেসে বলি। বুঝতে পারছি? ধরে নাও তুমি একটা পানির বোতলের যে চারপাশটা, মানে বোতলের বাইরের অংশ চারপাশটা, এটা কিন্তু একটা বক্রতল বা সারফেস, তখন এটাকে সারফেস বলবা। আর নর্মালি তুমি যদি কোনো একটা প্লেন টেবিলের উপরে কোনো একটা জায়গাকে লোকেট করো যে এখান থেকে এতটুকু, তাহলে ওইটা হচ্ছে রিজিয়ন বলতে পারো, অথবা ওটাকে তুমি সারফেস বলতে পারবা। তো এটা হচ্ছে তল। তো এখন সেই তলের ভেক্টরটা মানে কি? ধরো আমরা একটা তল ড্র করতে পারি এখানে, সে এটা একটা তল, ঠিক আছে? সো এই তলের সাথে আমাকে যদি বলে এই তলের ভেক্টর আছে একটা, প্রত্যেকটা সারফেসের ডিরেকশন বোঝানোর জন্য একটা ভেক্টর থাকে। যে সারফেসের ভেক্টরটা বা সারফেস ভেক্টর বলো, যেটাই বলো, সেটা হয় সাধারণত এই সারফেস থেকে উপরের দিকে এবং লম্ব বরাবর, একেবারে লম্ব বরাবর উপরের দিকে হবে। তো এটাকে তুমি সারফেস ভেক্টর বলতে পারো, অথবা তুমি এটাকে নর্মাল ভেক্টর বলতে পারো, নর্মাল ভেক্টর বলতে পারো। ওকে, সেকেন্ড প্রশ্ন, নর্মাল ভেক্টর আগে ইউনিট কথাটা কেন আনলো? ইউনিট দ্বারা বুঝাইছে একক নর্মাল ভেক্টর আর কি, নর্মাল ভেক্টর বাট তার ভ্যালু বা ম্যাগনিটিউড হবে 1। সো আমি যদি ধরে নেই আমার এইখান থেকে এতটুকু, বুঝো এই যে পুরা ভেক্টরটা দেখতে পাচ্ছ এখানে, এই পুরো ভেক্টরটার লেন্থ যদি 1 হয়, 1 ইউনিট হয়, মানে ইউনিটটা মিটারে কাউন্ট করতে পারো, সেন্টিমিটারে কাউন্ট করতে পারো, ইটস টোটাল আপ টু ইউ। তো যত 1 ইউনিট হইলে সেই নর্মাল ভেক্টরটাকে আমরা ইউনিট নর্মাল ভেক্টর বলতে পারবো। ওকে, আর যদি 1 ইউনিট না হয় আরও বড় হয়, সে 2 ইউনিট হয়, তার মানে ওইটার ছোট 1 ইউনিট, আবার 1 ইউনিট, এই দুইটা নর্মাল ভেক্টর মিলে, দুইটা ইউনিট নর্মাল ভেক্টর মিলে পুরো নর্মাল ভেক্টরটা তৈরি হয়েছে, এরকম একটা সিনারিও। সো এটা হচ্ছে মূলত আমাদের নর্মাল ভেক্টরের বেসিক। এখন এটার মাধ্যমে আমরা বুঝতে পারি তাহলে ইউনিট নর্মাল ভেক্টর কি। এটাকে সাধারণত আমি যদি এটার লেন্থটাকে যদি আমি 1 ধরে নেই, মানে এই পুরা লেন্থটাকে যদি আমি 1 ইউনিট ধরে নিই, তাহলে এই নর্মাল ভেক্টরটাকে আমি বলতে পারবো ইউনিট নর্মাল ভেক্টর। তো আমি ধরে নিলাম ইউনিট নর্মাল ভেক্টর। এটাকে প্রকাশ করা হয় সাধারণত n এর উপরে একটা ভেক্টর সাইন দিয়ে, n এর উপরে একটা টুপি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তো এটা তো আমাদের কি বলে সমতলের কোনো সারফেসের উপরে। এখন আমি যদি কোনো বক্রতল নিয়ে কাজ করি, সেই প্রত্যেকটা বক্রতলের উপরে ধরে নাও যে এরকম একটা সারফেস তল আছে, এরকম এখান থেকে যদি একটু করে সোজা থাকে একটা নিয়ে দেখো, এটা কিন্তু বক্র একটা তল, বাঁকা একটা তল, তাই না? মানে অনেকটা এরকম বাঁকা একটা সারফেস। সো বাঁকা একটা সারফেস হইলে এখানেও কিন্তু নর্মাল ভেক্টর আছে, কিন্তু এই যে আমি যদি সমতলে যাই, সমতলে প্রত্যেকটা বিন্দুতে নর্মাল ভেক্টরটা ডিরেকশন একই ডিরেকশনে, সে তুমি এই পয়েন্ট থেকে নিবা, তাও তুমি এই একই ডিরেকশনে পাবা। হ্যাঁ, এদের মধ্যে এই যে এখানে যেটা ড্র করলাম আর এখানে যেটা ড্র করলাম, এটা কিন্তু সমান্তরাল, যদিও দেখতে একটু মনে হচ্ছে বাঁকা, বাট সমান্তরাল। আবার তুমি যদি সে এই পয়েন্ট নাও, এই পয়েন্টে কোনো একটা নর্মাল ভেক্টর ড্র করো, এটাও হবে ওই আগেগুলোর সাথে কি হবে, সমান্তরাল হবে। তার মানে একটা ভেক্টর ড্র করলে প্রত্যেকটা বিন্দুতে তার নর্মাল ভেক্টর ডিরেকশনটা মোটামুটি একই দিকে হয়। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট আর কি, যদি আমার সারফেসটা সমতল থাকে। বাট যদি সারফেসটাকে আমি বক্র করে ফেলি, তাহলে কিন্তু নর্মাল ভেক্টর ডিরেকশনটা সেম হয় না। তুমি যদি এই সারফেসে ধরো যে এই পয়েন্টটাকে লোকেট করলা, ওকে, সেই পয়েন্টটাকে লোকেট করলে এটার নর্মাল ভেক্টরটার ডিরেকশনটা সাধারণত এরকম বাইরে বেরোবে। তুমি দেখতেই পাচ্ছ, এটাকে তুমি n ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো। বাট তুমি যদি ধরো যে এখানে আসলা, তখন দেখবা যে এটা নর্মাল ভেক্টরটা এইদিকে বের হচ্ছে, ছোট্ট করে বের হচ্ছে। বুঝতে পারছি? তাহলে দেখো তো এদের ডিরেকশন কি একই দিকে নাকি ডিরেকশন চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যদি এই সমতলের ক্ষেত্রে বলি, এটাকে নর্মালি আমরা রিজিয়ন বলি, রিজিয়ন, বা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর আমি যখন এরকম বক্র কোনো তলে চলে যাব, সেটাকে আমরা মোটামুটি বলবো কি, একটা সারফেস বলবো বা একটা তল বলবো। ওকে, ঠিক আছে। সো আমরা নর্মাল ভেক্টর সম্পর্কে এবং ইউনিট নর্মাল ভেক্টর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এটা পরের টপিকে বললেই আই থিঙ্ক ভালো হবে। আচ্ছা, দুইটা সারফেসের মধ্যবর্তী তল কেমনে কাউন্ট করবা, পরের টপিকে যাই না, এখানে বলি দুইটা সারফেস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে কাউন্ট করতে হয় আর কি। এটা আমাদের এই পুরো থিওরিটি কাজে মানে প্রমাণ করার জন্য কাজে লাগবে। আচ্ছা, ধরে নাও যে
এইটা কোনো একটা সারফেস দেয়া আছে, এটা একটা সারফেস, আর এই সারফেসটার সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আমি এখানে আরেকটা সারফেস ধরো যে ড্র করলাম। ওকে, এখন এই দুইটা সারফেসের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে অবশ্যই। তুমি ধরে নিতে পারো এই সে অ্যাঙ্গেলটা, তুমি এখান থেকে কাউন্ট করলে এরকম, বা তুমি যদি চাও যে না আমি মধ্যবর্তী একটা লাইন নিব, সে তুমি মধ্যবর্তী একটা লাইন নিলাম, আর তাহলে তুমি কি করবা, এই যে এই নিচের সারফেসটার মধ্যবর্তী একটা লাইন ড্র করবা, এবং তুমি দেখবা যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানটা কি সেম, এই যে অ্যাঙ্গেলের মানটা সেম। বুঝাইতে পারছি কিনা? তো এটা তো হচ্ছে আমাদের নর্মালি আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে থিটা, আবার এটার মানও কিন্তু থিটা, এটার মানও কিন্তু থিটা। সো এই দুইটা সারফেস বাঁকাভাবে আছে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা আমরা নর্মালি জানি। বাট ধরো তুমি কোনো কারণে এইভাবে থিটা মেজার করতে পারতেছো না, তখন তুমি কীভাবে করবা? তুমি তখন এই দুইটা সারফেসের নর্মাল ভেক্টর ড্র করবা। সেই নর্মাল ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যা, এই সারফেসের মধ্যবর্তী কোণ একই। তো আমি যদি ধরে নিই উপরের সারফেসটায় আমি এরকম একটা বিন্দু নিলাম এবং সেখান থেকে আমি একটা নর্মাল ভেক্টর ড্র করলাম, এটা অনেকটা এরকম ধরে আমি ড্র করলাম। সে আমি এটাকে কি বলতে পারি, এন ধরে নিলাম এন। আর আমার আবার যে নিচের সারফেসটা আছে, সেই নিচের সারফেসটায় আমি এখান থেকে কোনো একটা বিন্দু নিলাম এবং এখান থেকে কোনো একটা বিন্দু নিয়ে আমি সোজা করে একটা তার নর্মাল ভেক্টর ড্র করলাম। ওকে, সে তুমি এটার নাম দিলে কে, দিতেই পারো চাইলে। এখন দেখো তো এই দুইটা নর্মাল ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের মানটাও কিন্তু থিটা হবে। ওকে, তার মানে আমরা এই পুরা দুইটা সারফেস যদি বাঁকাভাবে দেওয়া থাকে, সেই দুইটা সারফেসের মধ্যবর্তী কোণটা যা, আমরা যদি দুইটা সারফেসের নর্মাল ভেক্টর ড্র করি এবং সেই নর্মাল ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করি, এই দুইটা জিনিস মোটামুটি একই জিনিস। বুঝতে পারছি? ওকে, না পরের টপিকে আসি। আমরা প্রজেকশন নিয়ে একটু কথা বলি। প্রজেকশন বা অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ যেটাই বলো, সো এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো আমি একটু করে হিন্টস দিয়ে যাবো জাস্ট। তোমাকে যদি আমি বলি যে এইটা একটা হচ্ছে ভেক্টর, সে এ ভেক্টর, আর এইটা ধরো যে আমাদের বি ভেক্টর। এখন আমি বলবো যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে কি, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এটার মানে কি। সো আমরা সবাই জানি যে লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে যার লম্ব অভিক্ষেপ তার সাথে cos থিটা আসে, তাই না? সো এখানে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে বি cos থিটা, বি cos থিটা। ওকে, তো এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের থিটার মান। আর বি cos থিটা পুরোটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, বি cos থিটা পুরোটা দ্বারাই কিন্তু লম্ব বিক্ষেপ বোঝায়। সো এটা তো আমরা দেখলাম লাইনের ক্ষেত্রে, বাট যদি আমাদের সারফেস হয় সিমিলার কেস, সে ধরো যে ওই যে ওইখানটার মতো একটা ছোট একটা ফিগার, এটা একটা সারফেস, আর এটার সাথে এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে আছে, এটা একটা সারফেস। সো এই দুইটা সারফেসের মধ্যে আমি উপরের সারফেসটার উপর থেকে যদি কোনো একটা লাইট ফেলি, হ্যাঁ, সে আমি এখান থেকে কোনো একটা লাইট নিক্ষেপ করলাম, তাহলে সেটার কারণে এখানে একটা শ্যাডো পড়বে না? সে তো একটা শ্যাডো পড়লো, এই মানে এই পুরো রিজিয়নটা নিয়ে একটা শ্যাডো বা ছায়া পড়লো। ওইটাই হচ্ছে ওই উপরের তলের সাপেক্ষে নিচের তলের উপরে, মানে নিচের তলের উপরে উপরের তলের লম্ব বিক্ষেপ। ওকে, তো সেটাকে তুমি কিভাবে বের করবে? যার মানে ধরো উপরে এটাকে তুমি যদি সারফেস ধরে নাও বা যে কোনো একটা তল ধরে নাও, সে তুমি এটাকে আর ধরে নিলা, এটাকে আর ধরে নিলে তুমি এটাকে বলতে পারবা যে আর cos থিটা। ওকে, তো যখন এই মধ্যবর্তী কোণটা মানে এই দুইটা তলের মধ্যবর্তী কোণ থিটা হবে, দুইটা তলের মধ্যবর্তী কোণ যে কথা, তাদের ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ একই কথা, সুতরাং তুমি এইভাবে এই জিনিসটাকে প্রমাণ করতে পারবা। ওকে, এই সেম জিনিসটা আমাদের থিওরি প্রমাণের সময় কাজে লাগবে। সো প্রজেকশন সম্পর্কে মোটামুটি একটা প্রপার আইডিয়া আসছে। এরপরে আসি আমরা ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বা ওভারঅল ফ্লাক্স জিনিসটা কি সেটা নিয়ে কথা বলবো। সো যদি এক কথায় বলতে চাই, ফ্লাক্স ইজ বেসিকলি দ্য রেট অফ চেঞ্জ, ইংলিশে বলে এভাবে, রেট অফ চেঞ্জ দ্বারা বোঝা যায় কতটুকু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? যে হয়তো পারে তুমি একটা ভেক্টর ফিল্ডের মধ্যে দাঁড়ায় আছো, যেখানে ভেক্টর ফিল্ড হচ্ছে বাতাস। তো তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে একরকম বাতাস অনুভব করতেছো, তুমি একটু সামনে দাঁড়ালে তার সাথে বেশি বা কম বাতাস অনুভব করতেছো।
তো এই যে রেট অফ চেঞ্জটা কতটুকু পরিবর্তন হলো, এটা মেজার করার যে প্রসিডিওর, এটাকে বলা হয় ফ্লাক্স। হ্যাঁ, সেটা যে কোনো ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে হইতে পারে। ভেক্টর ফিল্ড ক্যান বি ম্যাগনেটিক ফিল্ড, ক্যান বি ইলেকট্রিক ফিল্ড, বা যে কোনো কিছু হইতে পারে। ওকে, সো এটাকে মেজার কেমনে করব? আমি একটু করে যদি ধারণা দিই, যে ধরে নাও এখানে একটা পানির বোতল টাইপের কিছু একটা, এরকম একটা পানির বোতল টাইপের কিছু একটা আছে। পানির বোতল টাইপের কিছু একটা আছে। সো এটার মধ্যে যে পানি আছে, সেই পানিটাকে আমি ঘোরাচ্ছি, এরকম করে ঘোরাতে ঘোরাতে এইরকম একটা রোটেশন তৈরি হয়েছে তার মধ্যে, তাই না? পানির রোটেশনটা ধরো এরকম একটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ একটা রোটেশন তৈরি হয়েছে। তো যদি বোতলটা যদি এমনও হয় যে এরকম ঘূর্ণনের ফলে বা ধাক্কা খাওয়ার ফলে বোতল থেকে পানি বের হয়ে যাওয়া পসিবল, এমন যদি কোনো বোতল হয়, তাহলেও কি এই ক্ষেত্রে পানি বের হবে? পানি তো বের হওয়ার কথা না, কারণ আমি তো এটাকে ঘুরাইতেছি। পানিগুলো ওই ভেতরের যে সারফেসটা আছে, সেই সারফেসের পাশ দিয়ে ঘুরতে থাকবে, পানি কিন্তু বের হবে না। ঠিক আছে? তো দেখো, আমি যদি ধরে নিই সারফেসের এখানে কোনো একটা নির্দিষ্ট প্লেস, এইটা যে প্লেস বরাবর একক ভেক্টর হচ্ছে আমার এই দিক বরাবর, সেটা হচ্ছে এন। যদি এটা একটু ক্লিয়ার করে রাখি, ধরো যে আমি সারফেসটা বরাবর এখানে কোনো একটা মান ধরে নিলাম, এই বরাবর আমি কোনো একটা জায়গা ধরে নিলাম, যেখান থেকে আমি যদি একক ভেক্টর ড্র করি, সেটা হচ্ছে এটা একেবারে লম্ব বরাবর। আর আমার যে পানি ঘুরতেছে তার ডিরেকশন কিন্তু পুরো এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর। তো দেখো তো, আমার এন এর সাথে আমি যদি পানির ঘূর্ণনটাকে আমি ভেক্টর ফিল্ড ধরি, দ্যাট ইজ এফ ধরি, তাহলে এফ এর সাথে আর এন ভেক্টরের সাথে আমার কোণ কত ডিগ্রি, এখানে দেখে প্রপারলি বোঝা যাবে না, বাট একটু ফিল করো যে আমার গ্লাস আমার সারফেস বরাবর লম্ব, আর মানে তোমার বক্সের মধ্যে বা বোতলের মধ্যে পানিটা ঘুরতেছে, তো তাদের মধ্যবর্তী কোণ মূলত 90 ডিগ্রি। আমরা ফিল করতে পারতেছি ব্যাপারটা, আশা করি। তো 90 ডিগ্রি যদি হয়, আচ্ছা এখন দেখো, এরকম যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু পানি বের হয়ে যাওয়া পসিবল না। তার মানে এখন আমি এই এফ ভেক্টরটা আর এই এন ভেক্টরটা, এদের মধ্যে কি এমন অপারেশন করলে 90 ডিগ্রির ক্ষেত্রে কোনো রেজাল্ট আসবে না? মানে এফ এবং এন এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকলে কোনো রেজাল্ট আসবে না। এটা কিন্তু কজের ক্ষেত্রে পসিবল। যে আমরা যদি লিখি যে এফ ম্যাগনিটিউড অফ এফ ভেক্টর অ্যান্ড ম্যাগনিটিউড অফ এন ভেক্টর ইন্টু কস থিটা, যদি এমন হয়, এবং যেখানে থিটার মানটা যদি হয় 90 ডিগ্রি, থিটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে কিন্তু টোটাল রেজাল্টটা শূন্য আসতেছে। তার মানে আমাদের এই যে এই পাশে বক্সের মধ্যে যে ঘটনাটা দেখলাম, যে আমি ঘোরালে তার মানটা শূন্য আসবে, শূন্য আসতেছে, মানে কোনো চেঞ্জ হইতেছে না মানে কি, মানে কোনো পানি বের হয়ে যাচ্ছে না, এর মানে এখানে রেট অফ চেঞ্জটা শূন্য। আর রেট অফ চেঞ্জটা শূন্য হওয়ার মানেটা কি, যে ওই এফ ভেক্টর এবং এন ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, কারণ আমরা জানি এফ এন কস থিটা, দ্যাট মিনস এফ ভেক্টর ডট এন ভেক্টর, তো এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে শূন্য। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে চেঞ্জের মানটা বা চেঞ্জের মেজারমেন্টটা বের করার জন্য আমরা মূলত ফ্লাক্স নিয়ে কাজ করি, এবং ফ্লাক্স কীভাবে বের করতে হয়, এফ ভেক্টর এন ভেক্টর কস থিটা, দ্যাট ইজ বেসিকলি এফ ডট এন। ওকে, সো ফ্লাক্সটাকে মোটামুটি আমরা মেজার করি এভাবে, যে আমাদের যে ভেক্টর ফিল্ড দেওয়া থাকে, সেই ভেক্টর ফিল্ডের সাথে আমরা ডট প্রোডাক্ট বের করব অফ দ্য ইউনিট নরমাল ভেক্টর। ওকে, এটা হচ্ছে ফ্লাক্স বের করার বেসিক কথা। ঠিক আছে, নাও আমরা ডাইভারজেন্স নিয়ে কথা বলবো। ডাইভারজেন্স নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা লাগে, যদিও আমি এখানে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলোকে বা ভিজুয়ালাইজিং ব্যাপারগুলোকে এখন স্কিপ করতেছি, কারণ ভিডিওটা মেক করা হচ্ছে এক্সামের পারপাসে। কিন্তু এখানে অনেক মানে সুন্দর একটা লার্নিং আছে। এই ডাইভারজেন্সের ব্যাপারটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে না পারি, এই থিওরিটাকে আমাদের কাছে ইলজিক্যাল মনে হবে, বাট আমরা তো শুধু প্রুফ লিখতে চাই, সেই জন্য লেখা আর কি। সো ডাইভারজেন্সটাকে সম্পর্কে নর্মালি জাস্ট বলি, আমরা জানি যে ডাইভারজেন্স মানে হচ্ছে ন্যাবলার সাথে এই অপারেটরটাকে আমরা সবাই চিনি, ভেক্টর অপারেটর, যে ন্যাবলা ইকুয়াল টু ডেল অফ ডেল এক্স, তার সাথে আমরা আই একক ভেক্টর গুণ করব, প্লাস ডেল অফ ডেল ওয়াই, তার সাথে আমরা জে একক ভেক্টর গুণ করব, অ্যান্ড ডেল অফ ডেল জেড, তার সাথে আমরা একক ভেক্টর কে গুণ করব। ওকে, আর আমরা জানি যে আমরা যে ভেক্টর ফিল্ড ধরে নিয়েছিলাম, সেই ভেক্টর ফিল্ডটা ছিল এ ভেক্টর ফিল্ড, যেখানে ফার্স্ট কম্পোনেন্ট ছিল a1 অ্যান্ড তার একক ভেক্টর i, অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্ট ছিল a2, তার একক ভেক্টর হচ্ছে j,
অ্যান্ড থার্ড কম্পোনেন্ট ছিল a3, তার একক ভেক্টর হচ্ছে k। এই a1 a2 অ্যান্ড a3 এই তিনটা জিনিস হচ্ছে ফাংশন, এর মধ্যে ভেরিয়েবল থাকবে x, y, z। চাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। ওকে, সো এখন ডাইভারজেন্স মানে হচ্ছে ডাইভারজেন্স অফ এ, এটাকে এভাবে লিখতে পারো যে ডাইভারজেন্স অফ এ ইজ বেসিকলি মিনস ন্যাবলার সাথে আমরা এ ভেক্টরটা ডট প্রোডাক্ট বের করবো। ওকে, সো কীভাবে বের করবো দেখো, আমরা একটু এ ভেক্টরগুলোকে লিখে ফেলি। ফার্স্টে ডেল এক্স অফ আই, তারপরে প্লাস ডেল ওয়াই অফ জে, প্লাস ডেল জেড অফ কে, এত। তার সাথে আমরা ডট করব a1 এর সাথে আমরা i, প্লাস a2 এর সাথে আমরা j গুণ করব, অ্যান্ড দেন a3 এর সাথে আমরা k গুণ করব। ঠিক আছে, অ্যান্ড আমরা ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র থেকে জানি যে এখানে i এর সহগ এবং i এর সহগকে গুণ করব, প্লাস দিয়ে j এর সহগ গুণ করব, অ্যান্ড প্লাস দিয়ে k এর সহগ গুণ করব। কেন? কারণ i ভেক্টর আর i ভেক্টরকে গুণ করলে রেজাল্ট হয় 1, ওইটাকে না লিখলেও চলে। এই জন্যই এখানে শুধু ডেল এক্স অফ a1 প্লাস ডেল এক্স অফ a2 প্লাস ডেল এক্স অফ a3, এই ব্যাপারটাকে এখানে লেখা হয়েছে। আশা করি এতটুকু আমরা বুঝছি প্রপারলি। সো ডাইভারজেন্সের আমি জাস্ট থিওরিটিক্যাল মানেটাই দেখালাম, যদিও ডাইভারজেন্স মানে হচ্ছে যে ডাইভারজেন্স গিভস আস দ্য সেন্স অফ ডাইভারশন, কতটুকু চেন ডাইভার্ট হয়ে যাবে ওইটা। এই ডাইভারজেন্সের ভ্যালু হইতে পারে তিন ধরনের, এটা হইতে পারে জিরো মানে এখানে জিরো ডাইভারজেন্স, অর্থাৎ কোনো মানে ভেক্টর ফিল্ডের কোনো চেঞ্জ হইতেছে না, কোথাও ডাইভার্ট হইতেছে না, যে দিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, যেই গতিতে যাচ্ছে ওই গতিতেই যাচ্ছে, গতিও চেঞ্জ করতেছে না। আর যদি হয় ডাইভারজেন্সের মানটা পজিটিভ হয়, দ্যাট মিনস এটা পজিটিভ ডিরেকশনে ডাইভার্ট হয়ে গেছে, অথবা ডাইভারশনের মানটা বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক বেশি। আর যদি হয় নেগেটিভ ডাইভারজেন্স, দ্যাট মিনস ওরা বিচ্ছিন্ন আগে ছিল পরে এক জায়গায় হয়ে গেছে, কাইন্ড অফ অপসারী। আমরা যে অভিসারী অপসারী পড়ছি না, এটার মধ্যে অপসারী কেসটা, এটাকে ইংলিশে বলা হয় কো ডাইভারজেন্সকে, আবার ইংলিশে নেগেটিভ ডাইভারজেন্সকে ইংলিশে কনভারজেন্সও বলা হয়। সো আমরা এটা নিয়ে কথা বলতেছি না, ইগনোর করতেছি আর কি। ওকে, নাও ডাবল ইন্টিগ্রাল দ্বারা এরিয়া বোঝায়, এই ব্যাপারটাকে একটু ফিল করতে পারতে হবে। সে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এখানে আমি একটা ডাবল ইন্টিগ্রাল সাইন দিলাম, তারপরে এখানে আমি লিখলাম dx dy। এই ব্যাপারটা দ্বারা আসলে এরিয়া কেমনে বোঝায়, এটা একটা কোয়েশ্চেন সবার মধ্যে থাকে। সো এই যে ডাবল প্রাইম অফ ডেল এক্স ডেল ওয়াই, এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, এটার মানে হইতেছে মূলত ফার্স্টে আমরা ডেল এক্সকে ইন্টিগ্রেট করব, তারপরে যে টোটাল রেজাল্ট পাবো সেই টোটাল রেজাল্টকে আমরা ধরো যে ইন্টিগ্রেট করব তোমার ডেল ওয়াই এর সাপেক্ষে। ওকে, তো টোটাল রেজাল্টটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব ডেল ওয়াই এর সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের এখানে বেসিক কথা। সো এখন এই যে ডেল এক্স মানে ইন্টিগ্রেশন অফ ডেল এক্স, এটা দ্বারা আসলে কি বোঝায় দেখো, আমি যদি একটা ড্র করি, চিত্র ড্র করি, ধরো যে এরকম, অ্যান্ড এখানে হচ্ছে অনেকটা এরকম। সো দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। ডেল এক্স মানে হচ্ছে ছোট্ট এক্স অক্ষ বরাবরে ছোট একটা অংশ। সো ডেল এক্স মানে হচ্ছে ধরো যে এখান থেকে শুরু করে এতটুকু, এই যে এই জায়গাটা হচ্ছে ডেল এক্স। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ডেল এক্স। তো এমন ডেল এক্স আর পাশে ইন্টিগ্রেশন সাইন মানে কি বলতো, সামেশন, ইন্টিগ্রেশন কাইন্ড অফ সামেশন, যোগ করা। অনেকগুলো এরকম ছোট ছোট ডিএক্সকে যোগ করবে। এখন মাঝে মধ্যে ওরা লিমিট বলে দেয়, মানে সীমানা বলে দেয়। ধরো যে এখানে ওরা একটা লিমিট দিয়ে দিল যে ফ্রম এ টু বি একটা লিমিট দিয়ে দিল। দ্যাট মিনস ওরা এই এক্স অক্ষ বরাবর একটা বিন্দু লোকেট করছে এ, আর এখানে আরেকটা বিন্দু লোকেট করছে বি। এরপরে আমাকে বললো যে তুমি এ থেকে বি বরাবর যতগুলো ডিএক্স পাও প্রত্যেকটা ডিএক্সকে যোগ করো। তা দেখো তো প্রত্যেকটা ডিএক্সকে তুমি যদি এরকম আলাদা করে ডিএক্সগুলোকে যোগ করো, এরকম আলাদা করে ডিএক্সগুলোকে যোগ করো, এই ডিএক্সটাকে এরকম করে প্রত্যেকটাকে যোগ করলে কিন্তু এটা ঘুরে ফিরে এক্স অক্ষের সমান্তরালে বা এক্স অক্ষ বরাবর একটা লাইন হয়ে যাচ্ছে, তাই না? এরকম একটা ফাইনাল একটা লাইন পাচ্ছি আমরা। বুঝতে পারছি এখানে কথাটা? তার মানে ওই যে ফ্রম এ টু বি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই জিনিসটা টোটালি আমাকে একটা যে রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্ট হচ্ছে মূলত একটা লাইন। কি একটা লাইন? বুঝতে পারছি?
তার মানে ভেতরের অ্যান্সারটা হচ্ছে লাইন একটা। ওকে, এখন এই লাইনটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর অ্যাড করব, বুঝতে পারছি? লাইনটাকে আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর অ্যাড করব, অর্থাৎ এই যে লাইনটা দেখতে পাচ্ছ সেই লাইনের সাথে আমরা ডি ওয়াইটা গুণ করব। লাইনের সাথে ডি ওয়াইটা গুণ করলে ছোট্ট করে ধরো যে এখান থেকে এতটুকু হচ্ছে এটা, এটা হচ্ছে আমার লাইনটা, আর এখান থেকে এতটুকু ডি ওয়াই, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ডি ওয়াই, এই যে এটা হচ্ছে ডি ওয়াই। তাহলে ডি ওয়াই হয়, তাহলে আমি সেই লাইনটার সাথে ডি ওয়াইটাকে গুণ করলাম, এরকম একটা তল পাবো না, এরকম একটা ক্ষেত্র পাবো না, এরকম একটা ক্ষেত্র পাবো। এখন যদি আমি এরকম অসংখ্য ক্ষেত্র, এই পুরাটা দ্বারা তাহলে কি পাইলাম, আমি ছোট্ট একটা ক্ষেত্র পাইলাম, লিটল এরিয়া বা খুব ছোট একটা এরিয়া পাইলাম। এবং সেই এরিয়াকে যখন আমি এই সামেশন সাইন দিব, দ্যাট মিনস আমি এরিয়াটাকে অনেকবার যোগ করতেছি। এখন কোথায় কোথায় যোগ করবো, সে ওরা বলে দিল তুমি এখানে লোয়ার লিমিট বসো সি, তারপর এখানে আপার লিমিট বসো ডি। দ্যাট মিনস তুমি এই এই নিচের বিন্দুটাকে তুমি ধরো সি বিন্দু ধরে নাও, আর এটাকে তুমি ধরো ডি বিন্দু ধরে নাও। তখন তোরা বললো যে তুমি এই যে ছোট্ট একটা এরিয়া পাইছিলা, সেই ছোট্ট এরিয়াটাকে তুমি যোগ করতে থাকো সি থেকে ডি পর্যন্ত যতগুলো সম্ভব। কারণ আমি এখানে ছোট্ট একটা এরিয়া পেলাম, আমি ধরো সি থেকে ডি পর্যন্ত আরও পাবো, তো সো আমি এখানে আরেকটা পেলাম, এইখানে ধরো আমি আরেকটা পেলাম, এরকম আমি আর একটা ছোট্ট এরিয়া পেলাম ধরো এখান থেকে এরকম, আবার আমি এখান থেকে আরেকটা পেলাম এরকম, আবার আরেকটা পেলাম এরকম। এরকম করতে করতে যখন আমি এরকম ডি পয়েন্টে চলে যাব, একেবারে ফাইনালি ডি পয়েন্টে চলে যাব, তখন কিন্তু আমি ঘুরে ফিরে খুব বড় সড়ো একটা এরিয়া পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, তো দেখো এই যে এরিয়াটা পাচ্ছি, তার মানে বুঝতে পারতেছি ডাবল ইন্টিগ্রাল অফ ডি এক্স ডি ওয়াই, এটা মূলত কিন্তু আমাকে ঘুরে ফিরে একটা এরিয়া দিচ্ছে, বা এক্স ওয়াই তলের উপরে নির্দিষ্ট একটা সারফেস বা রিজিয়ন দিচ্ছে। ক্লিয়ার? তার মানে ভেতরের যে ডিএক্স ইন্টিগ্রেশন, এটা দ্বারা বোঝায় একটা লাইন, আর সেই লাইনটাকে আমরা আবার ইন্টিগ্রেট করলে আমরা টোটালি পাচ্ছি একটা এরিয়া। দিস ইজ দ্য ইনার ফিলিং। সো এই জন্য মাঝে মধ্যে আমরা এই যে ডাবল ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিওয়াই, এটাকে ডিএক্স ডিওয়াই না লিখে আমরা সংক্ষেপে ডিএ লিখতে পারি। ডিওয়াই ডিএক্স ডিওয়াই দ্বারা ছোট্ট একটা এরিয়া বোঝায়, আর ডিএ দ্বারা ওইটা বোঝায়। সো আমরা ইট ক্যান বি রিটেন লাইক দ্যাট ডিএ, এটাও লিখতে পারি। সো মাঝে মধ্যেই দেখবা যে ডিএক্স ডিওয়াই পরিবর্তে ডিএ লিখে দিচ্ছে, সো ডোন্ট বি কনফিউজড। ওকে, তো আমরা ডাবল ইন্টিগ্রাল যে এরিয়া বোঝায় এই ব্যাপারটাকে ফিল করতে পারলাম। এখন আমরা যাব ট্রিপল ইন্টিগ্রালে। ট্রিপল ইন্টিগ্রাল কীভাবে ভলিউম বোঝায় এটা বোঝার জন্য আর কি। ওকে, ট্রিপল ইন্টিগ্রালে যদি যাই, সে একটা ভেক্টর দিলাম আমি, এরকম একটা ইন্টিগ্রাল দিলাম আর কি, এরকম ডিএক্স ডিওয়াই অ্যান্ড ডিজেড। তো এটা দ্বারা কী বোঝায়? সো ওই আগের মতো আমরা এই ব্যাপারটাকে আগে ভেঙে নিব। ধরো যে ফার্স্টে তুমি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বের করবা, তারপর টোটাল যে রেজাল্ট পাবা, সেই রেজাল্টকে তুমি আবার ইন্টিগ্রেট করবা ডিওয়াই এর সাপেক্ষে। আমি একটু ডিফারেন্ট কারি নিই এটার জন্য। সেই রেজাল্টকে তুমি আবার ইন্টিগ্রেট করবা, ধরো যে ইন্টিগ্রেট করবা তুমি ডিওয়াই এর সাপেক্ষে। ওকে, তারপরে তুমি টোটাল যে রেজাল্ট পাবা, সেই রেজাল্টকে তুমি ধরো যে ফার্দার ইন্টিগ্রেট করবা জেড এর সাপেক্ষে, জেড অক্ষ বরাবর। এইটাই হচ্ছে আমার এখানে ধাপ বা স্টেপ। সো ফার্স্ট হচ্ছে এই ভেতরের স্টেপটা, তারপরে সেকেন্ড স্টেপটা, অ্যান্ড তারপরে হচ্ছে থার্ড স্টেপটা। তিনটা স্টেপ দ্বারা কীভাবে একটা ভলিউম বোঝায়, আমি যদি একটু জিওমেট্রিক্যালি দেখাই ব্যাপারটা কেমন দাঁড়ায়। দেখো সে এটা হচ্ছে আমাদের একটা 3 ডাইমেনশনাল স্পেস। ধরে নিলাম আর কি। সো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, অ্যান্ড এটা হচ্ছে জেড। ঠিক আছে, এখন ডিএক্স মানে কি? ডিএক্সকে ইন্টিগ্রেট করা দ্বারা কি বোঝায়? আমি আগেই বলছিলাম যে একটা লাইন বোঝায়। সো ধরে নাও যে এই ডিএক্স দ্বারা মূলত বুঝাইছে এই পয়েন্ট থেকে, একেবারে অরিজিন থেকে ধরে, আমরা মূল বিন্দু থেকে ধরি, যে মূল বিন্দু থেকে এরকম একটা লাইন বুঝাইছে। ওকে, তাহলে এই লাইনটাকে আমি যখন এই ওয়াই অক্ষ বরাবর আবার ইন্টিগ্রেট করলাম, দ্যাট মিনস আমি এখান থেকে ছোট্টটা যদি ডিওয়াই হয়, সে এতটুকু হচ্ছে ডিওয়াই। ওকে, এতটুকু ডিওয়াই। সো ওই লাইনটার সাথে, মানে ভেতরকার লাইনটার সাথে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ডিএক্স, এই যে এতটুকু লাইনের সাথে ডিওয়াইকে গুণ করলে আমি ছোট্ট একটা এরিয়া পাচ্ছি। দেখো এই যে এখান থেকে আমি যাই, এই ছোট্ট একটা এরিয়া পাচ্ছি, তাই না? এখন এই এরিয়াগুলোকে যদি আমি আবার এখানে যে আমি এই যে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করা মানে একটা নির্দিষ্ট সীমানা জুড়ে এরিয়াটাকে যোগ করে ফেলে, এরকম অসংখ্য এরিয়া পাশাপাশি বসে যোগ করা। সো আমি ধরো এরকম আরেক একটা এক্সাম্পল দিলে, আমি পাশে এরকম আরেকটা এরিয়া লিখলাম,
আবার আমি চাইলে পাশে আর একটা এরিয়া লিখতে পারি, আবার আমি চাইলে পাশে আরও একটা এরিয়া লিখতে পারি, মানে যতটা পারা যায় আর কি। বুঝতে পারছি কথা? ধরো এতটুকু লিখে পজ করলাম এখানে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাকে কি দিচ্ছে বলো? এই ব্যাপারগুলো আমাকে এক্স ওয়াই তল বরাবর একটা রিজিয়ন দিচ্ছে বা একটা এরিয়া দিচ্ছে। এখন তার মানে আমরা প্রথমে লাইন পাইছিলাম, একটু খেয়াল করো, প্রথমে আমরা এখানে পাইছিলাম লাইন, এই লাইনটাকে ইন্টিগ্রেট করে ফাইনালে পাইলাম আমরা কি এরিয়া। এখন আমরা এরিয়াটাকে ইন্টিগ্রেট করব কি বরাবর? জেড অক্ষ বরাবর। বুঝতে পারছি? সো এই এরিয়াটাকে যদি দেখো, পুরো এরিয়াটাকে যদি আমি ডিজেটের সাথে গুণ করি, ডিজেট মিন্স জেড অক্ষ বরাবর ছোট্ট একটা অংশ। সে আমি যদি একটু ডিফারেন্ট কালার দেখাই, এটাকে আমি এখান থেকে দেখাতে পারি যে জেড অক্ষ বরাবর খুব ছোট্ট একটা অংশ, এইটা হচ্ছে আমাদের ডিজেট। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজেট। সো এই নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটার সাথে যদি আমি ডিজেটকে গুণ করি, দ্যাট মিনস এটা এরকম একটা জিনিস তৈরি করবে, এটা এরকম একটা অবস্থা তৈরি করবে, সে এরকম। তারপরে এখান থেকে এরকম, তারপরে এখান থেকে আমরা এটাকে অ্যাড করব। ওকে, তো দেখো তো এটা খুব মানে একটা নিরেট ঘনবস্তু টাইপের হয়ে গেছে না? মানে ভেতর জায়গাটাকে মনে হচ্ছে ফাঁপা, বাট এটা পুরোটা কিন্তু ভরে যাবে যখন আমি এরকম অ্যাড করবো আর কি, বা মাল্টিপ্লাই করব। তাহলে পুরোটা মিলে কি ছোট্ট একটা ভলিউম হইতেছে না? এখন এই ভলিউমকে যদি আমি নির্দিষ্ট একটা জেড অক্ষ বরাবর এখন ধরো একটা লিমিট দিয়ে দিলাম যে 0 থেকে 5 পর্যন্ত তুমি এটাকে এরকম মানে ভরাট করতে থাকো বা অ্যাড করতে থাকো, তখন সে তুমি এখানে আর একটা নিলা, আবার এখানে আর একটু বাড়াইলা, এখানে তুমি আর একটা নিলা, এখানে তুমি আরেকটা নিলা, তখন তুমি এগুলোকে আবার অ্যাড করলা। বুঝতে পারছো কিনা? এগুলোকে অ্যাড করলা। সো ঘুরে ফিরে তুমি এরকম অ্যাড করতে থাকলে এরকম অসংখ্য বড় 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 ভ্যালু আসবে। ওকে, এরকম অসংখ্য বড় বড় ভ্যালু আসবে। তো সব পুরো জিনিসটা তাহলে কি হয়ে গেলো? একটা নিরেট ঘনবস্তু হয়ে গেলো। পুরোটা কিন্তু ভর্তি, ভেতরে যা আছে সব কিন্তু ভর্তি, কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে পুরোটা একটা নিরেট ঘনবস্তু হয়ে গেল। এই নিরেট ঘনবস্তু হওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে, তার মানে দেখো প্রথমে ডিএক্স দ্বারা পাচ্ছি লাইন, সেই লাইনের সাথে ডিওয়াইকে গুণ করলে পাচ্ছি ছোট্ট একটা এরিয়া, সেই ছোট্ট একটা এরিয়াকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাচ্ছি আমি বড় একটা এরিয়া, সেই বড় একটা এরিয়ার সাথে যদি আমি ডিজেডকে মাল্টিপ্লাই করি তাহলে ছোট্ট একটা আয়তনিক ঘনবস্তু পাচ্ছি, এবং সেই ছোট্ট আয়তনের ঘনবস্তুটাকে যদি আমি 0 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে আমি বড় একটা আয়তনের ঘনবস্তু পাচ্ছি। তার মানে ঘুরে ফিরে এই ট্রিপল ইন্টিগ্রাল আমাকে দিচ্ছে একটা ভলিউম বা একটা আয়তন বা আয়তনিক ঘনবস্তুর আয়তন দিচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য ট্রিপল ইন্টিগ্রাল সাইন লেখার মাঝে মধ্যে এরকম নিচে একটা ভলিউম সাইন দিয়ে দেয়। আবার ডাবল ইন্টিগ্রাল লেখার সময় আমি আগে দেখলাম যে আমরা রিজিয়ন পাই বা এরিয়া পাই এরকম আর লিখে। তো যখন সমতল হবে তখন আর, যদি তুমি বাঁকা সারফেস চিন্তা করো তখন তুমি আর না লিখে এস লিখবা, সারফেস লিখবা। এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল এবং ট্রিপল ইন্টিগ্রালের মোটামুটি বেসিক আলোচনা। আশা করি এতটুকু ক্লিয়ার সবার। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, স্টেটমেন্ট। ফাইনালি আমাদের সব জিনিসপাতি রেডি করা হয়ে গেছে, মানে বেসিকগুলা যা যা জানা দরকার। সো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এটা প্রমাণ করার জন্য। তো ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, ডাইভারজেন্স, যদি ডাইভারজেন্স নিয়ে আরও অনেক কথা বলার ছিল বাট স্কিপ করলাম। স্টেটমেন্টে যাবো এখন আমরা। ওকে, সো স্টেটমেন্ট দেখি। স্টেটমেন্ট হচ্ছে if V is a volume bounded by closed surface S, তো ধরে নাও যে আমরা যদি স্পোর্টস, শীতকালীন যে স্পোর্টসগুলো হয় স্কুলে, ওখানে কিন্তু গোলক নিক্ষেপের একটা ব্যাপার থাকে। গোলক মানে তো জানো যে লোহার তৈরি নিরেট একটা স্ফিয়ার, এটা একটা গোলক। তো এটার পাশ বরাবর যে সারফেস আছে সেই সারফেসটা হচ্ছে আমাদের এখানে লেখা নীল কালি দ্বারা। ওই সারফেসটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, ক্লোজড সারফেস। আর ওইটার ভেতরে যে টোটাল জায়গাটা আছে সেটাকে আমরা ভলিউম দিয়ে প্রকাশ করলাম, দ্যাট ইজ ভি। এখন ক্লোজ সারফেস দ্বারা কি বোঝে? ধরো তোমার কাছে একটা পানির বোতল আছে, সেই পানির বোতলটার মুখ যদি তুমি আটকে দাও তাহলে পানির বোতলের পুরো সারফেসটা ক্লোজড হয়ে যায়, মানে ওই সারফেস বরাবর কোনো ছিদ্র থাকে না, গ্যাপ থাকে না। বাট তুমি যদি মুখটা খুলে দাও তাহলে আর সারফেসটা ক্লোজ থাকে না, দ্যাট মিনস সারফেসটা কী হয়ে যায় তখন? ওপেন হয়ে যায়। তো আমাদের গোলকের মধ্যে তো এরকম ছিদ্র নাই যেটার মাধ্যমে মানে ওই নিরের জায়গায় যাওয়া যাবে বা অন্য জায়গায় চলে যাওয়া যাবে, সারফেসটা পুরোটাই তো ভর্তি থাকে, ওই জন্য ক্লোজ সারফেস আর কি। আর ওই সারফেসের ভলিউম দ্বারা, ভলিউমটাকে আমরা ভি দ্বারা বোঝালাম। তার মানে প্রথমে আমি একটা ভলিউম নিয়ে কথা বলছি যে ইফ ভি ইজ এ ভলিউম বাউন্ডেড বাই, মানে যে ভলিউমটাকে বাউন্ড করে রাখছে বা আটকাই রাখছে, বেড়া দিয়ে রাখছে, সেটা হচ্ছে ক্লোজ সারফেস এস,
এরপরে আমরা কথা বলছি এই যে পুরো ভলিউমটা বা সারফেসটা যেটাই হোক, এটা আমরা কোন জায়গায় রাখছি, বা এই এই গোলকটাকে আমরা যে জায়গায় রাখছি সেই জায়গা বরাবর একটা ভেক্টর ফিল্ড কাজ করতেছে। বা সেখানে ধরো যে সেখানে বাতাস আছে, হইতে পারে বাতাস, হইতে পারে ডিফারেন্ট ম্যাগনেটের ভেক্টর ফিল্ড হইতে পারে, হইতে পারে ইলেকট্রিক ফিল্ড, যে কোনো কিছু হইতে পারে। তো একটা ভেক্টর ফিল্ড আছে, সেই ভেক্টর ফিল্ডটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। এখানে এ কে একটু বোল্ড করে লিখছি আমি ভেক্টর বোঝানোর জন্য। তোমরা যখন লিখবা তখন এর উপরে এরকম একটা সাইন দিয়ে দিবা, ওকে, ভেক্টর ফিল্ড বোঝানোর জন্য আর কি। এখন এর সাথে উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভস কথাটা কেন বলছে এটার রিজনে পরে আসি। আগে আপাতত দেখলাম শর্ত মোটামুটি কয়টা হলো তাহলে। শর্ত হলো একটা ভলিউম ভি থাকবে এবং এটা বাউন্ডেড হইতে হবে ক্লোজড সারফেস দ্বারা, তারপরে এ হবে একটা ভেক্টর ফিল্ড উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভস। দেন তাহলে যদি আমরা ইয়েতে যাই, শর্তে যাই, শর্তটা কেমন? তাহলে ওকে, যদি আমাদের এই সমস্ত শর্তগুলো, এই তিনটা শর্ত এখানের মানে, তাহলে আমরা ওই ভেক্টর ফিল্ড বরাবর ওই যে ক্লোজড সারফেস যুক্ত যে ভলিউমটা নিলাম সেই ভলিউমের যে ফ্লাক্সের মানটা পাবো। তো আমরা জানি যে ফ্লাক্সের মানটা বের করতে হলে কি করতে হয়, আমাদের এই যে ভেক্টর ফিল্ড আছে সেই ভেক্টর ফিল্ডের সাথে সারফেসের নর্মাল ভেক্টরের ডট গুণন করতে হয়, তাই না? তো সেই ফ্লাক্সের মানটা, এখন ফ্লাক্সের মানটা এই যে আমরা এ ডট এন লিখলাম, এটা তো খুব ছোট্ট একটা এলাকার জন্য বোঝায় বা ছোট্ট একটা সারফেসের জন্য বোঝায়, বাট আমাদের তো পুরো সারফেসটা লাগবে, তাই না? সমস্ত সারফেস জুড়ে আমাদের ফ্লাক্সের মানটা কেমন তাই লাগবে। এই জিনিসটা সমস্ত সারফেস বোঝানোর জন্য আমাদেরকে সেই সারফেস ইন্টিগ্রাল বা ডাবল ইন্টিগ্রালটা নিয়ে আসতে হবে। তো যখনই আমি এখানে দুইটা অপারেটর নিয়ে আসবো, তখন আমাকে কি লিখতে হবে, ডিএস লিখতে হবে। বুঝতে পারছি? ডিএক্স মূলত কি বলো, সারফেসের জন্য ডিএস এখানে, বাট আমরা যদি ওই মানে সমতল বা রিজিয়ন নিতাম তখন কিন্তু চাইলে আমরা এটাকে ডিএ লিখতে পারতাম। একই জিনিস কিন্তু ঘুরে ফিরে ডিএস ডিএ। এই ডিএস এর মধ্যে ইনডিরেক্টলি ডিএ লুকানো আছে, আবার ডিএ মানে হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই, একই জিনিস ঘুরে ফিরে। আর এটা নিচে তুমি এখানে সারফেস সাইন দিতে পারো, ওকে। আর এই সারফেসটা কি ক্লোজড না, এখানে কোনো খালি আছে? খালি কোনো জায়গা নেই। বললাম যে হচ্ছে গোলকের মধ্যে কিন্তু ছিদ্র নাই কোনো, দ্যাট মিনস এটা ক্লোজ সারফেস না, এটা কি বলে ওপেন সারফেস না, এটা ক্লোজ সারফেস। সো ক্লোজ সারফেস বোঝানোর জন্য, ক্লোজ সারফেসের সমস্ত জায়গায় ইন্টিগ্রাল করবো, এটা বোঝানোর জন্য এখানে আমরা একটা গোল্লা সাইন দিয়ে দেবো। তার মানে এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল অফ অথবা সারফেস ইন্টিগ্রাল অফ ফ্লাক্স অফ এ, কারণ এই ভেতরের এ কমা এন দ্বারা বোঝায় কি, এইটা দ্বারা বোঝায় ফ্লাক্সের চেঞ্জ বোঝায়, ওকে। আর ডিএস তো এই কারণে কেন আসছে, ডিএস আসছে এই অপারেটরের কারণে আর কি, দুইটা ইন্টিগ্রেশন সাইন দিচ্ছে যার কারণে ডিএস আসছে। সো পুরো জিনিসটা আমাকে কি দিচ্ছে, এই পুরো জিনিসটা আমাকে দিচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বা ফ্লাক্স চেঞ্জ থ্রু দ্য সারফেস, মানে পুরো সারফেস জুড়ে ফ্লাক্সের কি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা আমি এটার মাধ্যমে বের করছি। সো দেখো এই যে পুরো সারফেস জুড়ে ফ্লাক্সের যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা মূলত আমাদের তাহলে কীভাবে বের করতে হয়, ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে বের করতে হয়। বাট গাউস বলছে যে এই ফ্লাক্সের মানটা তুমি ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে বের করতে পারবে, ঠিক আছে, বাট তুমি যে পুরা মানে শুধু সারফেসের ফ্লাক্স বের করে যা রেজাল্ট পাবা, তুমি যদি পুরো ভলিউমের মানে নট অনলি সারফেস ভেতরের প্রত্যেকটা পার্টকে ইনক্লুড করতে হবে, সেই পুরো ভলিউমের ডাইভারজেন্স বের করো, তাহলে তুমি একই রেজাল্ট পাবা। এইটাই হচ্ছে তোমার ডাইভারজেন্স থিওরামের মূল ভিত্তি। তাহলে ডাইভারজেন্স থিওরাম দেখো কি করতেছে, যে রেজাল্ট আমরা সারফেস ইন্টিগ্রাল বা ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে বের করতে পারতাম, ওই সেম রেজাল্টকে ও বলতেছে আমরা নাকি ট্রিপল ইন্টিগ্রালের মাধ্যমে বের করতে পারবো। দ্যাট মিনস এই যে গাউস থিওরামটা কি করলো, ডাবল ইন্টিগ্রাল এবং ট্রিপল ইন্টিগ্রালের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করলো। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এবং আমরা যদি আরো যদি কি বলে ডিপলি বলি বা আরো স্পষ্টভাবে বলি, তাহলে বলতে পারি ফ্লাক্সের সাথে ডাইভারজেন্সের একটা মিল তৈরি করলো আর কি। তো ফ্লাক্সের মাধ্যমে তুমি ফ্লাক্সের মানটা বের করতে পারবা, আর তুমি যদি ডাইভারজেন্স বের করো পুরো ভলিউমের রেজাল্ট একই আসবে। এখন এই ব্যাপারটাকে কিভাবে তুমি লিখতে পারো, যে অনেক সময় অনেকভাবে লেখা হয়, সে তুমি যেহেতু পুরো ভলিউম জুড়ে আনবা আর কি আনবা, ডাইভারজেন্স আনবা, ডাইভারজেন্সটাকে তুমি এইভাবে লিখতে পারো, ডাইভারজেন্স অফ এ ভেক্টর
তুমি এভাবে লিখতে পারো। তারপরে কতটুকু জুড়ে আমরা পুরো ভলিউম জুড়ে আনতে হলে কী করতে হবে, আমাকে ভলিউম ইন্টিগ্রাল আনতে হবে। আর ভলিউম ইন্টিগ্রাল মানে কি আমরা সবাই জানি যে ট্রিপল ইন্টিগ্রাল এখানে নিচে ভি দিব। আর এখানে যখন আমি ইন্টিগ্রেশন সাইনগুলো দেবো তখন আমাকে পাশে অবশ্যই ডিভি লিখতে হবে। ক্লিয়ার কিনা? আর ডিভি মানে কি বলো, ডিভি মানে হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড। তুমি চাইলে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড লিখতে পারো, আবার চাইলে ডিভিও লিখতে পারো, একই কথা, কোনো প্রবলেম নাই। যেমন ডিএ মানে হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই, যারা লিখতে পারো আর কি। ওকে, এখন এইটা তো একটা রূপে লিখলাম, আমরা চাইলে কিন্তু ওই ব্যাপারটাকে আরও ডিফারেন্টলি লিখতে পারি। চাইলে ধরো যে এই পরের লাইনটাকে আমি ডাইভারজেন্স অফ এটাকে এভাবে না লিখে আমি ওদের অপারেশনটাকে দেখাবো। তো আমি কিভাবে জানি যে কোনো একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স কেমন বের করে, যে ন্যাবলার সাথে এ ভেক্টরটাকে কি করে ডট প্রোডাক্ট করে। সো এই যে ন্যাবলা ডট এ, এটা তারাও কিন্তু ডাইভারজেন্স বোঝায়। তারপর আমি লিখতে পারি যে এই ডাইভারজেন্স কত এলাকা জুড়ে, আমরা বলবো যে পুরা ভলিউম জুড়ে। সো দ্যাট ইজ দ্য ভি অ্যান্ড ডিভি। তুমি চাইলে কিন্তু এভাবেও এই ব্যাপারটাকে লিখতে পারো। তো এখানে দেখো, যদি আমরা এন ভেক্টরটার সাথে এই ডি ভেক্টর ডিএসটাকে গুণ করি তাহলে টোটাল কি লিখতে পারি। কারণ আমরা জানি যে তোমাকে যদি 5 একটা সংখ্যা দেয়, তার সাথে তুমি যদি একটা একক ভেক্টর আই গুণ করো, তাহলে এই পুরো জিনিসটা, এই স্কেলার ভ্যালুটা এবার কি হয়ে গেলো, একটা ভেক্টর ভ্যালুতে কনভার্ট হয়ে গেল না। তাহলে কোনো একটা স্কেলার ভ্যালুকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে তার সাথে আমরা কি গুণ করি, আই গুণ করি, অথবা জে গুণ করি, অথবা কে গুণ করি, অথবা যে কোনো একটা একক ভেক্টর গুণ করি। তাহলে এখানে এই যে এনটাকে গুণ করলাম, এনটাকে একটা একক ভেক্টর না, দিস ইজ ইউনিট ভেক্টর। সো এই একক ভেক্টরের সাথে ডিএসকে গুণ করে দেওয়ার কারণে ডিএস নিজেই একটা ভেক্টর হয়ে গেছে। সো মাঝে মধ্যে এই ব্যাপারটাকে এভাবেও লেখা হয়। সুতরাং তুমি চাইলে এনটাকে না লিখে ডিএস এর উপর একটা ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করতে পারো। সে ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস এ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটাকে বইয়ের ডিএস এর উপরে মানে এসটাকে একটু বোল্ড করে দিয়েছে আর কি। সো একই জিনিস, তুমি চাইলে যে কোনোভাবে লিখতে পারো। আবার অনেকে চাইলে এটার উপরে একটা ক্লোজড সাইন মানে গোল্লাটা দেয় না, মাঝে মধ্যে নাও দিতে পারে, কারণ ওরা তো অলরেডি বলে দিছে এটা ক্লোজ সারফেস, দেওয়াটা বেটার আই থিঙ্ক। অ্যান্ড এটা ইকুয়াল টু ফাইনালি ভলিউম অফ মানে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এ ভেক্টর। সো দিস ইজ দ্য ফাইনাল স্টেটমেন্ট। আমাকে এইটাই মোটামুটি প্রমাণ করতে হবে। ওকে, দেন ফাইনালি আমরা প্রুফ নিয়ে কথা বলবো। প্রুফ নিয়ে কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে এই ব্যাপারটাকে কীভাবে প্রমাণ করতে যাচ্ছি। তার জন্য স্টেটমেন্টটাকে বা ওই মেইন সূত্রটাকে আবার একটু লিখে ফেলি আমি, যে এখানে ছিল ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য সারফেসেস closed surfaces of a vector dot n ds. ওকে, এটা ছিল মানে এটার মাধ্যমে আমরা ফ্লাক্স বের করতাম, ফ্লাক্স থ্রু দ্য সারফেস এস, আর এই পাশে আমরা ডাইভারজেন্স বের করব। সো দ্যাট ইজ ন্যাবলা ডট এ ভেক্টর। যে রেজাল্ট আসবে সেই পুরো রেজাল্টটাকে আমরা ট্রিপল ইন্টিগ্রাল করব বা ভলিউম ইন্টিগ্রাল বের করব। এত। সো আমরা যদি এই ব্যাপারটা একটু ভেঙে লিখি, সে এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এরকম করে লিখতে পারি, এর জায়গায় a1i প্লাস a2j প্লাস a3k, এই পুরো ভেক্টরটা দ্বারা কিন্তু মূলত এ ভেক্টরটাকে বোঝাইছে, তার সাথে এনটাকে ডট করব অ্যান্ড ডিএস লিখব, তারপরে ওই পুরো জিনিসটাকে আমরা সারফেস ইন্টিগ্রাল বের করব। আশা করি এতটুকু বুঝছি, এই পাশটা বুঝছি আর কি। সো পরের পাশে, এই পাশে দেখো ডেলের জায়গায় যদি আমরা জানি যে ডট প্রোডাক্ট বের করে আমরা কি পাইছিলাম, মূলত ডেল ডেল এক্স এর সাথে a1 প্লাস ডেল ডেল ওয়াই এর সাথে ছিল a2 প্লাস ডেল ডেল জেড এর সাথে ছিল a3। তার মানে এইটাই হচ্ছে মূলত ডাইভারজেন্সের রেজাল্ট। সো এই মানটাকে আমাদের বের করতে হবে, অ্যান্ড এখানে ডিভি আসবে, এখানে ট্রিপল ইন্টিগ্রাল অ্যান্ড ভলিউম আসবে। ওকে, সো এখন দেখো এই জিনিসটাকে আমরা প্রত্যেকটাকে ভেঙে লিখতে পারি ছোট করে, যে অর এটাকে প্রথমটাকে ভেঙে লিখলে ডাবল ইন্টিগ্রাল অফ এস a1 ইন্টু আই, তারপর হচ্ছে ডট এন ডিএস এত। আবার যদি প্লাস দেই তাহলে দেখো ডাবল ইন্টিগ্রাল
এটা কিন্তু প্রমাণে লিখতে হবে না, আমি দেখাচ্ছি আর কি আসলে আমরা কোন দিক থেকে কোথায় যাব। পরে এখানে ডিএস আসবে এ টু জে, তারপর হচ্ছে ডট এন ডিএস প্লাস আবার সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, এরিয়া ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রাল একই জিনিস, কিন্তু সমতলের ক্ষেত্রে সারফেস আর তলটা মানে সমতলের ক্ষেত্রে রিজিয়ন বলি বা আর বলি, আর যদি সেটা বাঁকা হয়ে যায় তখন সারফেস বলি বা এস বলি, এই আর কি। তুমি চাইলে এখানেও আর লিখতে পারো এ থ্রি অ্যান্ড কে, তার সাথে আমরা ডট প্রোডাক্ট বের করবো অফ এন ডিএস। ওকে, সো বাম পক্ষটাকে আমরা এরকম এক্সপান্ড করে লিখতে পারি। আর আমি যদি ডান পক্ষটাকে এক্সপান্ড করতে চাই তাহলে ধরো আমি নিচে লিখলাম, তাহলে এটা ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নিচে লিখলাম যে ট্রিপল ইন্টিগ্রাল অফ ভলিউম del a1 by del x into dv, তারপরে প্লাস দিয়ে ট্রিপল ইন্টিগ্রাল অফ v del a2 by del y into dv plus triple integral of v del a3 by del z into dv। সো এটা হচ্ছে মূলত আমাদের মানে এটার মাধ্যমে এই যে পরবর্তী যে ফাইনাল লাইনটা আসলাম এটার মাধ্যমে মূলত আমরা থিওরিটাকে প্রমাণ করব। সো কি ওয়েটা কি? ওয়ে হচ্ছে ফার্স্টে আমরা ধরো যে এই জায়গা থেকে অপারেশন শুরু করব বা এখান থেকে ক্যালকুলেশন শুরু করে আমরা এই জিনিসটাকে পৌঁছাবো, এই জিনিসটাকে নিয়ে আসবো। তো এটা যখন নিয়ে আসবো তখন এটা আমাদের কোন অক্ষের জন্য বলো? এটা যেহেতু জেড আছে দ্যাট মিনস জেড অক্ষের জন্য। তার মানে আমরা প্রথমে জেড অক্ষ থেকে একটা প্রজেকশন নিব বা লম্ব বিক্ষেপ নিব এক্স ওয়াই প্লেনের উপরে, তারপরে ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটাকে বের করে আনবো। এরপরে সিমিলারলি দিয়ে এইটা সমান উপরেরটা লিখব, তারপরে আবার সিমিলারলি দিয়ে এটা সমান এটা লিখব। তারপর আমরা কি করব, নিচের এই তিনটা জিনিসকে যোগ করে দিব, মানে নিচের এই তিনটা কম্পোনেন্টকে যোগ করে দিব। এই তিনটা কম্পোনেন্টকে যোগ করে দিলে আমরা উপরের তিনটা কম্পোনেন্ট ব্যাক পাবো। এবং ফাইনালি দেখো আমরা এই ব্যাপারগুলোকে এক্সপান্ড করতে করতে তো এখানে আসলাম, দ্যাট মিনস আমরা এই ব্যাপারগুলোকে যোগ করলে অবশ্যই এখানে এসে পৌঁছাবো। সো দিস ইজ দ্য বেসিক ওয়ে। তো এটার পরে আমাদের প্রমাণের সাথে আমি বুঝতে হলে ব্যাপারটা আশা করি যে ট্রিপল ইন্টিগ্রাল অফ ডেল এ থ্রি, হোয়াট ইজ এ থ্রি? এ থ্রি হচ্ছে ভেক্টর ফিল্ডের জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট, আর নিচে জেড ডিজেড বা ডেল জেড, আর সাথে কি ডিভি। এই পুরোটা আমাদের এভাবে সলভ করতে হবে। ওকে, এখন সলভ করার সময় আমাদের কিছু ওয়ে মেনটেন করতে হবে। আমি আগে একটু করে লিখে ফেলি কথাবার্তা, একটু লিখে নিই। লেট V is a volume, V is a volume bounded by a closed surface, closed surface। তো এটা তো বুঝছি যে ক্লোজ সারফেস দ্বারা কি বোঝায়, আর মানে বাউন্ডেড বাই দ্বারা কি বোঝায় যে ভি একটা ভলিউম মানে একটা আয়তন। ফুটবল, ধরো একটা ফুটবল বা একটা ক্রিকেট বল, একটা ক্রিকেট বলটা একটা ছোট্ট একটা গোলক, সেই গোলকের উপর যখন আমরা ট্যাপ মোড়াই তার মানে ওই যে লাল কালার বা সাদা কালারের যে আবরণটা পড়ে সেটা হচ্ছে আমাদের সারফেস, মানে ওই যে বাউন্ডেড বাই ক্লোজড সারফেস। ওকে, আর ভেতরের মেইন বলটা হচ্ছে ভলিউম, এটাই বোঝাইছে। এরপরে বলছে মানে আমার এই যে ভলিউমটা আমি ক্রিকেট বল কেন নিব, আমি অন্য কোনো জটিল টাইপের কোনো মানে কোনো আয়তনিক বস্তু নিতে পারি না। এখন ওরা বলছে যে এটা তুমি এই থিওরামটা সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তুমি যেই সারফেস নিয়ে কাজ করবে বা যে ভলিউম নিয়ে কাজ করবা, যে বস্তুটা নিয়ে কাজ করবে সেই বস্তুটা অনেক সহজ সরল হইতে হবে। এখন সেই বস্তুর সহজ সরলতা এটাকে বোঝানোর জন্য ওরা কিছু শর্ত আরোপ করছে। যে ক্লোজড সারফেস এর নাম দিল এস, তারপরে বললো এমন সারফেস which is মানে সারফেসের উপর শর্ত আর কি। সো which is such that any straight line, যে কোনো একটা সরল রেখা
parallel to the coordinate axis মানে x অক্ষ y অক্ষের সমান্তরালে কোনো রেখা ড্র করলে তারপরে axis cuts S মানে পুরো সারফেসটাকে কাটবে, বা মানে কোনো একটা রেখা ড্র করলে সমান্তরালে, তাহলে সেই সারফেসটাকে কাটবে, মানে বিন্দুতে ছেদ করবে at most 2 points, at most 2 points, ওকে, সর্বোচ্চ তিনটা বিন্দুতে ছেদ করবে, দুইটা বিন্দুতে ছেদ করবে। এরপরে বলা হয়েছে, তো আশা করি এতটুকু বুঝছি যেটা মানেটা কি বুঝেছে। ধরো তুমি একটা ক্রিকেট বলের এক পাশ থেকে অন্য পাশে মানে এক্স অক্ষ বরাবর তুমি একটা লাইন টানলে, তাহলে সেই লাইনটা ক্রিকেট বলটাকে কয়টা বিন্দু সেট করবে? দুইটা বিন্দুতে সেট করবে। আবার যদি তুমি ফুটবল নাও একই জিনিস। তো এরকম তুমি যদি ওয়াই অক্ষ বরাবর মানে লম্বালম্বি কোনো একটা দাগ টানো, তাও কিন্তু দেখবে দুইটা বিন্দু সেট করবে। যদি এর চাইতে বেশি কোনো বিন্দু সেট করে, মানে শেপটা যদি এরকম কমপ্লিকেটেড হয়, এরকম একটা শেপ, এরকম কোনো একটা আয়তনিক বস্তু, তখন তুমি এখানে বাবা লাইনটা নাকি দুইটা বিন্দু সেট করতেছে না, 4-5টা বিন্দু সেট করতেছে। তো তখন এই টাইপের বস্তুর ক্ষেত্রে এই থিওরিটা অ্যাপ্লিকেবল না। আমাকে এমন বস্তু হইতে হবে যেটা যে সারফেসটা বা যে স্ফিয়ারটা, যে গোলকটা দেখতে এমন হবে, ক্রিকেট বল টাইপের। আমি এরকম দাগ টানলে সেটা শুধুমাত্র দুইটা বিন্দু সেট করবে, সর্বোচ্চ দুইটা বিন্দুতে সেট করতে পারবে, মোস্ট 2 points। ওকে, এটাই বুঝাইছে আর কি ব্যাপারটা দ্বারা। তো এরপরে আমাদের আরও কিছু কথাবার্তা বলছে ওরা। তার মধ্যে একটা হচ্ছে নাও উই শ্যাল প্রুভ দ্য থিওরাম ফর দিস কন্ডিশন। লিখে ফেলে ওদের মতো করে ফর্মুলাটি। নাও we should prove the theorem for this condition, আচ্ছা কোন কন্ডিশন সেটা আমরা নিচে বলে দিচ্ছি আর কি। we assume that আমরা ধরে নিচ্ছি যে, বা আমরা মনে করি যে there are two portions of S, there are two portions, পোর্শন মানে তো জানো যে অংশ বা পার্ট, টু পোর্শন মানে দুইটা পোর্শন অফ এস, মানে পুরো বড় সারফেসটার দুইটা পোর্শন বা দুইটা পার্টে ভাগ করছে, ঠিক আছে। and we are denote by and we denote them by S1 and S2, মানে পুরো সারফেসটাকে, মানে পুরো বলটাকে, ক্রিকেট বলটাকে মাঝখান দিয়ে কেটে একটা পার্ট নিয়ে, মানে অনেক সময় বল ফেটে গেলে হয় না যে দুইটা পার্ট তৈরি হয়, সো একটা পার্ট উপরে আর একটা পার্ট ধরে নিচে, তাহলে পুরো বলটা যখন এক জায়গায় ছিল তখন হচ্ছে এস, আর যখনই আমরা এটাকে ভেঙে ফেলছি, দুইটা পোর্শনে ভাগ করছি, তখন উপরেরটা হয়ে গেছে আমার ধরো যে S2 আর নিচের সারফেসটা হয়ে গেছে S1। এইটাই জাস্ট বুঝাইলাম আমরা যে ডিনোট দেম, ওই সারফেসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। দেন নাও উই শুড প্রুভ দ্য থিওরাম ফর দিস কন্ডিশন। উই অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিছি যে দেয়ার আর টু পোর্শন অফ এস, মানে ওই পুরো বলটার দুইটা পোর্শন আছে, আপার একটা লোয়ার একটা, অ্যান্ড উই ডিনোট দেম বাই S1 অ্যান্ড S2, যেখানে আমরা S1 দ্বারা মূলত লোয়ার সারফেসটাকে বুঝাইছি, where S1 is the lower portion বা লোয়ার সারফেস বলতে পারো, and S2 is the upper one, ওকে, বা উপরের সারফেসটা। ক্লিয়ার?
এরপর আরো কিছু কথা বলছে যে let z equal to এত এত এটা ইকুয়েশনস। আচ্ছা, ওই s1 এবং s2 এর ইকুয়েশন বলছে আর কি। সো আমরা একটু করে চিত্রটা আগে একটু ফিল করি। আমরা পুরা বৃত্তটাকে বা পুরা বড় গোলকটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলছি। আমি এই দুইটা চিত্র পাশাপাশি আঁকতেছি, একটু খেয়াল করো। দেখো যে এটা হচ্ছে আমাদের একটা 3-dimensional চিত্র। This is x-axis, this is y-axis and this is z-axis. তো আমি যদি এই এক্সিসটার বা এই সারফেসটার বরাবর ধরো মানে বলটাকে কেটে আমি এখানে ছোট একটা পার্ট করলাম, সেটা উপরের পার্টটা, সে উপরের সারফেসটা হচ্ছে এরকম দেখতে। তো আমি যদি চিত্রটাকে আরেকটু ক্লিয়ারিফাই করি, ধরো এটা হচ্ছে মিডল পয়েন্ট, তার মানে এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর ভ্যালু থাকবে, আবার এই দিক বরাবর যে এক্স অক্ষের ভ্যালু থাকবে এই যে এখানে। সো এরপরে আমি যদি মানে চিত্র আরও কম ইজি করতে চাই, তাহলে এখান থেকে ধরো যে এই দিক বরাবর একটা মান আসবে, আবার এখান থেকে এই বিন্দু বরাবর। তো দেখো তো এটা দেখতে একটা টুপি টাইপের মনে হচ্ছে না, বা বলের উপরের সারফেসটা টাইপের মনে হচ্ছে না? সো এটা হচ্ছে আমাদের সেই আপার সারফেসটা, যে আপার সারফেসটাকে আমরা নাম দিলাম এই যে কিছুক্ষণ আগে দেখো S2 নাম দিয়েছি, S2 ইজ দ্য আপার ওয়ান। সো আমরা এটাকে S2 সারফেস ধরে নিলাম। দিস সারফেস ইজ বেসিক্যালি S2। ওকে ওকে, আমরা একটু কাজের সুবিধাতে দাঁড়াও, আমি এক্স অক্ষটাকে আরেকটু এক্সপ্যান্ড করে আঁকি, এরকম না এঁকে আরেকটু এক্সপ্যান্ড করলে আসলে আর সুন্দর লাগবে, মানে বুঝাইতে পারবো ক্লিয়ারলি আর কি। সো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস ধরে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে S2 সারফেস। এখন এই S2 সারফেসটাকে তো একটা ফাংশন দিয়ে প্রকাশ করা লাগবে, তাই না? তো সেই ফাংশনটাকে ওরা প্রকাশ করছে, বা আমরা প্রকাশ করব যে F2, বা আমরা বলতে পারি z ইকুয়াল টু দিস ফাংশন। এটার ফাংশন হচ্ছে তোমার z ইকুয়াল টু F2 অফ x, y। z ইকুয়াল টু F2 অফ x, y। F2 দ্বারা কেন বুঝেছি? কারণ এটা হচ্ছে তোমার উপরের সারফেস, উপরের সারফেসটাকে S2 দিয়ে প্রকাশ করছে, F2 দিয়ে প্রকাশ করছে আর কি। তো x, y কেন দিলাম? কারণ আমরা তোমার আর z ইকুয়াল টু কেন দিলাম? কারণ আমরা যদি এই ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট বরাবর আমি যেটার মান বের করতে যাচ্ছি, সেই পয়েন্ট বরাবর তুমি জানো যে এটা x অক্ষ বরাবর কতটুকু দূরে আসছে, সে 2 একক দূরে আসছে। তারপর বলবো y অক্ষ বরাবর কতটুকু দূরে আসছে, সে 3 একক দূরে আসছে। দ্যাট মিনস 2,3 যদি ইনপুট করো, তাহলে তুমি আউটপুট হিসেবে তুমি এসে ফাইনালি গিয়ে এই বিন্দুটাতে রিচ করতে পারবা, বা সারফেসের ধরো যে এই বিন্দুটাকে তুমি পৌঁছতে পারবা। বুঝতে পারছি? সো দেখো এই বিন্দুতে পৌঁছানোর জন্য কিন্তু আমার তাহলে এই মানগুলো দরকার হচ্ছে। এরপর তো একটা এক্স এর মান, ওয়াই এর মান জানলে আমি জেড এর মান পাচ্ছি। এই জন্য বললাম জেড হচ্ছে কি বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপরে? এক্স এবং ওয়াই এর উপরে। এই জন্য লিখলাম জেড ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স কমা ওয়াই যেভাবে বলো। সো দিস ইজ দ্য পার্ট। তো আমি এই চিত্রটাকে পুরোকে মুছে ফেলি। ওকে, এটা ছিল আমাদের একটা চিত্র। এখন আমাদের শুধু তো একটা সারফেসই নাই, আমাদের তো আরও একটা সারফেস আছে, সেটাকে তো আমাদের লাগবে। শুধু আপার সারফেসটা নাই, আমাদের লোয়ার সারফেসও আছে। তো আমরা পাশাপাশি লোয়ার সারফেসটাকে ড্র করে নিচ্ছি। সো ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের সেই এক্স অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। সো দিস ইজ এক্স, ওয়াই অ্যান্ড জেড। এখন যদি আমরা কোনো সারফেস এখানে ড্র করি, ধরে নাও এটা হচ্ছে অনেকটা এরকম, একটু বড় আঁকে, ধরুন এরকম একটা সারফেস ড্র করলাম, সে এখান থেকে এতটুকু, অ্যান্ড এখান থেকে এখান থেকে এতটুকু আসলাম, আর এখান থেকে আমরা এতটুকু আসলাম, বেশি নিচের সারফেস আর কি। তো এটাকে যদি আমরা একটু ক্লিয়ারিফাই করে ড্র করতে চাই, দেন দিস ইজ দ্য মিডল পয়েন্ট, অ্যান্ড মিডল পয়েন্ট থেকে ধরো যে এই দিক বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, কি বলে ওয়াই অ্যাক্সিস,
অ্যান্ড এদিক বরাবর হচ্ছে আমাদের কি জেড এক্সিস, এক্স অক্ষ, আর জেড তো উপর বরাবর, আর এই বরাবর এই লোয়ার পার্টগুলো। তো তুমি যদি আরেকটু ইয়ে করে ড্র করতে চাও, যে তুমি এই বিন্দু থেকে এখানে একটা দাগ টানবা, আমি ওই বিন্দু থেকে এখানে দাগ টান দেখাবো, এটা তোমার ইচ্ছা, তুমি জাস্ট বোঝানোর স্বার্থে আঁকলা আর কি, যে এখান থেকে এই বরাবর। আর এটাকে যদি একটু মুছে ফেলে সুন্দর করে আঁকো, এটা হচ্ছে মূলত এই বরাবর, এই বরাবর, জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট। তো এটা হচ্ছে আমার নিচের সারফেসটা, আমি বলটাকে দুইটা পার্ট করলাম, দুইটা পার্ট করে উপরে একটা পার্ট রাখলাম আর নিচে আরেকটা পার্ট রাখলাম। সো উপরের সারফেসটাকে S2 দিয়ে প্রকাশ করলাম, তার মানে অবশ্যই এই নিচের সারফেসটা হবে আমার কি বলো, অবশ্যই S1 সারফেস হবে। এবং এই সারফেসটাকে আমরা একটা ফাংশন দিয়ে প্রকাশ করব, সেই ফাংশনটা হবে z = f1 of x, y। এটাকে f1 কেন দিলাম, কারণ এটা নিচের সারফেস S1, এর জন্য f1 ফাংশন দিয়ে প্রকাশ করছি। আর আগেটা ছিল S2, এর জন্য ওই ফাংশনটাকে আমরা f2 ফাংশন দিয়ে প্রকাশ করছি। ওকে, ঠিক আছে। সো এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের মোটামুটি কথাবার্তা গোছানো শেষ হয়ে গেছে। এখন আমরা যে দেখো আমরা যে বলটাকে ড্র করছি, বলটাকে রাখলাম, সেটা কি এক্স ওয়াই প্লেনে রাখছি নাকি জেড অক্ষ বরাবর উপরে রাখছি? জেড অক্ষ বরাবর উপরে রাখছি। তো জেড অক্ষ বরাবর উপরে রাখছি, এই জন্য আমরা জেড অক্ষ বরাবর প্রজেকশন দিয়ে ফার্স্টলি মানটা বের করবো। তাহলে আমরা হিসাব করে দেখি যে আমরা কিন্তু আলটিমেটলি ফার্স্টে এই যে মানটা বের করবো, এই জেড এর পার্টটা আগে বের করবো, ট্রিপল ইন্টিগ্রাল অফ ডেল A3 বাই ডেল জেড ইন্টু ডেল ভি। তারপর এখান থেকে এটা পাবো, দেন পুরো জিনিসটা আমরা ধীরে ধীরে যাবো আর কি। ওকে, নাও দ্য ফার্স্ট পার্ট। এখন নাও আমাদের বের করতে হবে ট্রিপল ইন্টিগ্রাল, মানে ভি থাকবে এখানে, অফ ডেল A3 বাই ডেল জেড ইন্টু ডেল ভি। ওকে, সো এটার মান কীভাবে বের করবো? আমরা জানি ট্রিপল ইন্টিগ্রাল মানে কি, বা ডেল ভি মানে কি। ডেল ভি মানে dx dy dz। তো আমরা চাইলে সেটাকে লিখে দিতে পারি। ধরো যে আমি পাশের লাইনে লিখলাম, যেটা ইকুয়াল টু বেসিকলি ট্রিপল ইন্টিগ্রাল অফ ডেল A3 বাই ডেল জেড ইন্টু dx dy ইন্টু dz। ওকে, সো ফার্স্টে দেখো তো এই ভেতরের ফাংশনটা কি আছে, একটা পয়েন্ট এখানে ভালো করে নোটিস করো। এই যে ভেতরটা কি dz না? তার মানে আমাকে কার সাপেক্ষে, এই dz মানে হচ্ছে দেখো A3 মেইন, A3 হইতেছে মেইন ফাংশন। এই মেইন ফাংশনটাকে জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। এই পুরো জিনিসটা দ্বারা বোঝায় A3 মেইন ফাংশন, যাকে জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। তো এখন আমি যখন ইন্টিগ্রেট করব এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে আমি কি এক্স ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবো, নাকি আমাকে অবশ্যই dz এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে? আমাকে অবশ্যই dz এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু ওইটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে জেড অক্ষের সাপেক্ষে। সুতরাং আমরা এই জিনিসটাকে একটু ভেঙে লিখবো বা একটু গুছিয়ে লিখবো আর কি। সো দেখো, ফার্স্টলি আমাদের এবার ওই ট্রিপল ইন্টিগ্রালটাকে ভেঙে ফেলতে হবে। আমরা একটা ইন্টিগ্রেশন ভেতরে নিয়ে যাব, সেখানে ডি অফ A3 বাই dz লিখবো, আর ওখান থেকে ডেল জেড আর এখানে dz নিয়ে আসবো। সো জেড অক্ষের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করলাম। এখন একটা ইন্টিগ্রেশন তো এখানে চলে আসছে। সো বাকি দুইটাকে যদি আমি এখানে লিখি, সেখানে কি আমি ভলিউম লিখতে পারবো, নাকি আমাকে কি লিখতে হবে, রিজিয়ন লিখতে হবে বা আর লিখতে হবে? কারণটা কি? কারণ আমরা এখনো dx dy এ আছি, অর্থাৎ আমরা এখনো এক্স ওয়াই প্লেনে আছি, আমরা কিন্তু তোমার ইয়েতে যাইনি, সারফেসে এখনো যাইনি। তো সারফেসে, কারণ আমাদের তো থিওরি প্রমাণ করা লাগবে সারফেসে, আমাদের চিত্র কোথায়, সারফেসের উপরে, বাট আমরা স্টিল ইয়াতে আছি, এই প্লেনের উপরে আছি। তো এখানে এই দুইটা লিখলাম, লেখার পরে তাহলে আমরা এই জন্য একটা ইন্টিগ্রেশন এখানে চলে গেছে, এই জন্য আর ভি লিখতে পারবো না, আর লিখবো। তো এই জিনিসটা লেখার পরে এখানে বাকি থাকে কি বলো, বাকি থাকে dx dy। সেটাকে তুমি একটু দূরে যারা লিখলা, বোঝার সুবিধার জন্য আর কিছুই না। এরপরে দেখো, এরপরে আমাদেরকে এখানে লিমিট বসাতে হবে না? এই যে জেড অক্ষ বরাবর যে মানটা লিখলাম এখানে, এখানে কি আমাদের লিমিট বসাতে হবে না? এই যে ইন্টিগ্রেশন সাইনের লিমিট, দেখো তো জেড অক্ষ বরাবর লোয়ার লিমিট কত? আমার পুরো সারফেসটা নিয়ে কাজ করতে হবে। পুরো সারফেসটা নিয়ে কাজ করলে নিচের ফাংশনটাই হবে তার লোয়ার লিমিট, আর উপরের ফাংশনটা হবে আপার লিমিট। সো নিচের ফাংশনটা কি, f1, কারণ আমরা জানি যে এই যে এটা কার সাপেক্ষে কাজ করতেছি, জেড এর সাপেক্ষে, সুতরাং লিমিটটাও জেড ইকুয়াল টু সামথিং হবে। তাহলে এখানে জেড ইকুয়াল টু কত, f1টা লোয়ার আর জেড ইকুয়াল টু f2টা আপার। সুতরাং আমি এখানে যে অক্ষ বরাবর ইন্টিগ্রেট করতেছি, তার মানে কি বোঝালো, A3 কে জেড অক্ষ বরাবর ডিফারেন্সিয়েট করছে, দ্যাটস ওয়াই আমরা জেড অক্ষ বরাবর ইন্টিগ্রেট করব। আর জেড অক্ষ বরাবর ইন্টিগ্রেট করলে লিমিটের মানটা অবশ্যই জেড এর ইকুয়াল হবে। সো জেড ইকুয়াল লোয়ার লিমিট ছিল
তোমার f1 of x, y and upper limit ছিল z equal f2 of x, y. আশা করি এই পুরো কাজটুকু আমরা বুঝতে পারছি ব্যাপারটা। ওকে, চাইলে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, ইটস আপ টু ইউ। তো এখন দেখো এখানে মেইন থিওরিটা কি। প্রথমে আমরা a3 কে z এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ বের করছি। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন, অথবা ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। সো a3 কে তুমি একবার ডিফারেন্সিয়েট করছো, ওই জিনিসটাকে তুমি যদি আবার সেম অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করো, তার মানে কি তুমি আগের ফাংশনটা ফিরে পাবা না। তার মানে এই পুরো জিনিসের রেজাল্ট হইতেছে মূলত জাস্ট a3। পুরো ক্যালকুলেশনটা এখানে যতগুলো ক্যালকুলেশন হয়েছে এখান থেকে এই পর্যন্ত, সেই পুরো ক্যালকুলেশনটার রেজাল্ট কি a3, যার মধ্যে ভেরিয়েবল হচ্ছে মূলত x, y, z, কারণ আগে থেকে জানি আমরা। এরপর এখানে আমাদের লিমিটের ভ্যালুটা বসাতে হবে। লিমিটের ভ্যালুটা কি, z ইকুয়াল টু, একটু লিখে ফেলি, z ইকুয়াল টু f1 x, y, অ্যান্ড এখানে z ইকুয়াল টু আপার লিমিট হচ্ছে f2 x, y। আর এখানে আমার আগে থেকে ডাবল ইন্টিগ্রাল r আর এখানে dx dy ছিল, সেগুলো এখানে পাশাপাশি লিখে দিলাম। ওকে, তো আশা করি এতটুকু বুঝছি। এরপরে দেখো আমাদের এখানে যে লিমিট বসালাম, সেই লিমিটটা কি জেড অক্ষ বরাবর না। দ্যাট মিনস আমি যখন মানগুলো বসাবো, আপার লিমিট যখন বসাবো তখন শুধু জেড চেঞ্জ হবে, আবার লোয়ার লিমিট যখন বসাবো তখন শুধু কি জেডটা চেঞ্জ হবে, বাট এক্স ওয়াই রিমেইন আনচেঞ্জড। ওকে, দেন ফাইনালি আমরা লিখতে পারি ওখান থেকে যে একটু এই পাশে আগায় লিখি, সে ডাবল ইন্টিগ্রাল অফ আর, তারপর হচ্ছে তোমার a3 where x y আনচেঞ্জ থাকবে, বাট জেড এর জায়গায় আমরা শুধুমাত্র f2টা লিখবো। চাইলে ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে আবার x y লিখতে পারি, না লিখলে ভালো হবে, মানে দেখতে হিজিবিজি হবে ওটা লিখলে আর কি। সো এটা লিখলাম, আপার লিমিট বসাইলাম, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, a3 থাকবে, x y ও চেঞ্জ হবে না, জাস্ট এখানে f1 বসবে। সো দিস ইজ দ্য পার্ট, ব্র্যাকেট দিয়ে তুমি এখানে dx dy এটা বসাই দাও। ওকে, তো দেখো এখন এই জিনিসটাকে আমরা আরেকটু মানে আরো ভেঙে লিখবো। অপারেটর দুইটা, মানে ডাবল ইন্টিগ্রালের অপারেটরটা, এই ডাবল ইন্টিগ্রালের অপারেটরটা এখন ওর সাথেও নিব, ওর সাথেও নিব। তাহলে কি আসে, তাহলে আসে যে ডাবল ইন্টিগ্রাল অফ আর a3 x y f2, তারপরে হচ্ছে dx dy মাইনাস double integral of r a3 x y f1 and এখানে হচ্ছে dx into dy। ওকে, সো দেখো আমরা এই পর্যন্ত আসলাম। দেখো আমাদের কিন্তু এখনো dx dy আছে, এই মানে টোটাল রেজাল্টের মধ্যে dx dy আছে, বাট আমরা তো xy প্লেনে কাজ করব না, আমরা কাজ করব সারফেসে। দ্যাট মিনস আমাদেরকে এই xy থেকে ওই প্রজেকশন বা লম্ব বিক্ষেপ বের করার মাধ্যমে সারফেসে চলে যেতে হবে। dx dy এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সেটা আমাদের দেখতে হবে। সো দেখো আমরা যদি দেখি যে উপরের এখানে যেহেতু f2 আর এখানে যেহেতু f1, দ্যাট মিনস এই পুরো পোর্শনটা হচ্ছে আমাদের আপার সারফেসের বা আপার পোর্শন। একটু বলে ফেলি আমরা যে আপার পোর্শন, এটা লেখার দরকার নেই, আপার পোর্শন, অ্যান্ড উপরে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি লোয়ার পোর্শন। সো এখন আমাদের লোয়ার পোর্শন, তো আমরা এখন ধীরে ধীরে একটা একটা করে মানে আপার পোর্শন এবং লোয়ার পোর্শনের অপারেশন করে এই সারফেস থেকে বা এক্সওয়াই প্লেন থেকে আমরা সারফেসে চলে যাব। ব্যাপারটা কি একটু ক্লিয়ারিফাই করে, প্রজেকশনের কথা আসছিল আগে, তো একটু করে দেখি যে ধরো এই যে প্রথম যে চিত্রটা, প্রথম যে টুপিটা মানে আপার সারফেসের যে টুপিটা, তো সেই টুপিটা বরাবর তুমি যদি ছোট একটা অংশ ধরে নাও, সে এরকম অংশ ধরে নাও, তো এটা ছোট্ট একটা সারফেস ডিএস বলতে পারো, এটা কি ডিএস বলতে পারো। এই ডিএক্সটা বরাবর তুমি যদি এখানে দেখো, এই ডিএক্স বরাবর তুমি যদি এই ডিএক্স বরাবর তুমি যদি এক্স ওয়াই প্লেনে কোনো লাইট ফেলো, তাহলে এটা কিন্তু এখানে এরকম একটা সারফেস ক্রিয়েট করবে, এরকম একটা এলাকা তৈরি করবে।
একটা রিজিয়ন তৈরি করবে, তাই না? এই রিজিয়নটার মধ্যে কিন্তু ডেল ওয়াই থাকবে সে এই বরাবর ডিএক্স আর এই বরাবর ডিওয়াই, আর এই পুরো যেটা আছে এটা হচ্ছে মূলত ডিএস, মানে উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিএস, এটাকে আমি না লিখলাম। তো এখন দেখো তো এই ডিএক্স বরাবর ডিএক্স ডিওয়াই বরাবর আমি উপর দিকে যে লাইনটা টানলাম সেটা কি এই ডিএক্স ডিওয়াই এর বা এই পুরোটাকে তুমি ডিএ বলতে পারো, সেই ডিএ এর একক ভেক্টরের দিক না? এবং সেই একক ভেক্টরটা জেড অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর যে কোনো একক ভেক্টরকে আমরা জানি যে কে টুপি দিয়ে প্রকাশ করা হয়, সো আমরা চাইলে এটাকে কে টুপি দিয়ে প্রকাশ করতে পারি। আর তুমি যদি আমরা সারফেস, এই যে সারফেসটা দেখতে পাচ্ছ এখানে, সেই সারফেসটা নর্মাল ভেক্টর ড্র করো, এই নর্মাল ভেক্টরটা কিন্তু কোন দিকে হবে একটু করে দেখো, এই যে মূল বিন্দু থেকে বের হয়ে আসতেছে মনে হবে এইরকম এই দিকে আসবে। সো দিস ইজ দ্য নর্মাল ভেক্টর এন। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো এখন দেখো উপরের যে সারফেসটা বা ডিএস যেটাকে আমরা বলছি, এই যে এটাকে যে আমরা ডিএস বললাম, সেই ডিএসটা আর এই যে আমাদের ডিএ বা ডিএক্স ইন্টু ডিওয়াই যেটা, এই দুইটা তো মানে সমতলে নাই, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেলটা তুমি কিভাবে বের করবা? এদের মধ্যে অ্যাঙ্গেলটা বের করার জন্য তোমার কি করতে হবে, যে প্রথমেই বলছিলাম যে দুইটা সারফেসের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হলে তাদের যে নর্মাল ভেক্টর, সেই নর্মাল ভেক্টর বা তাদের লম্ব একক ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলেই একই জিনিস হয়, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে ওই যে ওইটার মানে নিচের এক্স ডিএক্স ডিওয়াই এর জন্য নর্মাল ভেক্টর হচ্ছে কে, আর সারফেস বাঁকা সারফেসটার জন্য নর্মাল ভেক্টর হচ্ছে এন। তো এই দুইটা জিনিসের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে তুমি ধরে নাও, এই অ্যাঙ্গেলটাকে ওয়েট এখানের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে তুমি ধরে নাও যে গামা 2 দিয়ে প্রকাশ করতে পারো চাইলে। ওরা যেভাবে প্রকাশ করছে আমি ওইভাবেই করতেছি কাজের সুবিধার জন্য। সো এটা দিয়ে প্রকাশ করলাম। তো এটা হচ্ছে আমার আপার লিমিটের কেস। এখন আরেকটা জিনিস খেয়াল করি, আমরা লোয়ার লিমিটটাও একসাথে করে ফেলি, মানে লোয়ার পোর্শনের জন্য যেটা ওইটাকেও একটু একসাথেই করে ফেলি। সে তুমি এখানে কোন একটা সারফেস ড্র করলা, তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারতেছো এটা নিচের দিকে ঢালু করা। সো এই সারফেস বরাবর তুমি যদি কোনো একটা লাইট ফেলো তাহলেও কিন্তু একই দিক, মানে দাঁড়াও একটু করে আমি এক ভেক্টরটা আগে ড্র করে নিচ্ছি। তো নিচের দিকে আমি যদি টানি তাহলে আমি এই বিন্দুতে পাবো। সো এই বিন্দু বরাবর আমি মূলত একটা সারফেস খুঁজে পাবো, এই টাইপের একটা সারফেস। এই সারফেসটাকে তুমি ডি এ বলতে পারো অথবা তুমি বলতে পারো ডিএক্স ইন্টু ডিওয়াই, একই জিনিস। তো এই সারফেস বরাবর একক ভেক্টর উপরের দিকে, এই ভেক্টরটাকে তুমি চাইলে কে ভেক্টর বলতে পারো। আর এই সারফেস থেকে নর্মালি সারফেসের একক ভেক্টর যদি বের করি আমি, দেখো এই যে কে ভেক্টরটা সেটা কার কার একক ভেক্টর, ডি এ এর একক ভেক্টর। বাট আমি যে সারফেসটা ড্র করলাম ছোট্ট একটা সারফেস, এই সারফেসের একক ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। খেয়াল করছো? নিচের দিকে। ওইটা উপরটা ছিল, ওইটা ছিল উপরের দিকে, আর এটা ছিল কোন দিকে, নিচের দিকে। সো এটাকে তুমি চাইলে এটাকে n2 বলতে পারো, এটাকে তুমি চাইলে n1 ভেক্টর বলতে পারো। ওকে, আরেকটা ব্যাপার খেয়াল করো যে আমাদের এই যে নর্মাল ভেক্টরটার সাথে তারপরে ওই যে কে এর সাথে, মানে n1 এর সাথে বলো আর n2 এর সাথে বলো, এদের মানগুলো কি 90 ডিগ্রির থেকে বড় হইতে পারে? তুমি দেখো এই যে উপরের টুপিটা থেকে তুমি যতই নিচের দিকে নামো, সারফেসটা হাইয়েস্ট হলে নর্মাল ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এর নিচে তো নামতে পারবে না। আবার তুমি এখান থেকে চিন্তা করো তাহলেও কিন্তু মানে এইখান থেকে ঘুরে ফিরে এখানে আসবা, তাও দেখবে হাইয়েস্ট 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এর বেশি কোণ তৈরি করতে পারবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই কে ভেক্টরের সাথে আমরা কে ভেক্টরের সাথে n2 এর মধ্যবর্তী কোণটাকে গামা 2 ধরে নিতে পারছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু ঝামেলা হইতেছে যদি আমরা কে ভেক্টরের সাথে আমরা n1টার কোণটা বের করতে চাই, তাহলে সেই কোণটার মান কত হবে? কোণটার মানটাকে কি আমি এখানে সাইন দিয়ে দেখাইতে পারবো যে এই দুটোর মধ্যে কোণ যা, এই কোণটাকে তাই, এই কোণটাকে তাই? এই কোণটা কিন্তু তাই না। তুমি এই কোণটাকেই ধরে নাও গামা 1, সেই কোণটাকে তুমি ধরে নিলে গামা 1। কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এভাবে কাউন্ট করে? আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কাউন্ট করতে হলে তার ইনিশিয়াল পয়েন্ট দুইটা সেম জায়গায় থাকতে হয়। তাহলে আমার যে কে ভেক্টর, আমি একটু করে বলি যে ধরো এটা একটা ভেক্টর, এটার এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, আর একটা ভেক্টর হচ্ছে এখান থেকে এতটুকু। সো দেখো প্রথম ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, ফাইনাল পয়েন্ট এটা, সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। তো এদের মধ্যবর্তী যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা হচ্ছে ভ্যালিড একটা কোণ, এইটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট ঘটনা যদি এমন হয় যে বিন্দুটা এখানে, প্রথম ভেক্টরটা এখান থেকে শুরু এদিকে আসছে আর সেকেন্ড বিন্দুটা ডিরেকশনে এইখানে দেওয়া আছে,
তাহলে এদের মধ্যবর্তী কোণ কি এটা হবে? অবশ্যই না, কারণ আমি জানি যে আমাদের ইনিশিয়াল পয়েন্টে সেম জায়গায় থাকতে হবে। সেকেন্ড ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে, আর প্রথম ভেক্টরটা ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে। মানে প্রথম ভেক্টরটার সেকেন্ড ভেক্টরটা ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে, আর প্রথম ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে। সুতরাং এদের মধ্যবর্তী কোণ তো সেম, এটা হইতে পারে না, এই মাঝখানে এটা তো হইতে পারে না, কারণ আমরা জানি ইনিশিয়াল পয়েন্ট সেম জায়গায় থাকা লাগবে। সো এখানের যে ভেক্টরটা আছে এটাকে আমরা মুভ করে সামনে নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো। তো ধরো আমি যদি এটাকে মুভ করে এখান থেকে এখানে নিয়ে আসি, তখন কিন্তু এটা ইনিশিয়াল পয়েন্ট এখানে আসছে, ফাইনাল পয়েন্ট এখানে। এবার মধ্যবর্তী কোণ, এইটা হচ্ছে মেইন কোণ। তাহলে এই কোণটাকে তুমি কেমনে বের করবা? এই পুরো 180 ডিগ্রি থেকে তুমি যদি এখানে এটাকে মাইনাস করো, তাহলেই তো তুমি এটা ব্যাক পাবা। তাহলে আমাদের সিমিলার কেস এখানে, এই পুরাটা হচ্ছে এখান থেকে, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এই গামা 1 পরিমাণ মাইনাস করব, তাহলেই আমরা মধ্যবর্তী আসল কোণটা জানতে পারবো। বুঝতে পারছি কথাটা? একটু কমপ্লেক্স লাগতেছে মেবি, যদি একটু কমপ্লেক্স বিষয়, এটা চিন্তা করতে হবে। সো দেখো এই দুইটা, মানে এই যে কে ভেক্টরটা দেখতে পাচ্ছ আর n1 ভেক্টরটা দেখতে পাচ্ছ, এদের মধ্যবর্তী কোণ মূলত হচ্ছে এই যে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। বাট আমরা ধরে নিচ্ছি কত? গামা 1 নিচেরটা। তাহলে মেইন কোণটাকে কিভাবে লিখবা? 180 ডিগ্রি মাইনাস গামা 1, ঠিক আছে? 180 ডিগ্রি মাইনাস গামা 1, এটা হচ্ছে আমাদের এখানকার বেসিক। সো আমরা এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা এখান থেকে কাজ শুরু করব। সো আমরা প্রথমে আপার পোর্শন নিয়ে কাজ করি। আপার পোর্শনের ক্ষেত্রে আমরা আবার কী করব? আমরা জানি যে আমরা প্রজেকশন নিয়ে কথা বলবো। সো প্রজেকশন কীভাবে নির্ণয় করতে হয় আমরা জানি যে যার লম্ব বিক্ষেপ বের করব তার cos θ। তাহলে নাও আমরা কার লম্ব বিক্ষেপ বের করব? আমরা ওই যে সারফেসটার লম্ব বিক্ষেপ। দেখো এই প্রথম সারফেসটাকে তুমি চাইলে DS2 বলতে পারো, মানে এখানকার ছোট্ট সারফেসটা দেখতে পাচ্ছ এখানে, এই সারফেসটার নাম একটু দিয়ে দাও, নাম দিলে এটা ইজি লাগবে বুঝতে ব্যাপারটা। এই সারফেসটার নাম দিতে পারো DS2, ছোট্ট সারফেস বাট S2 সারফেসের অংশ। আবার এখানে যে সারফেসটা ড্র করলো এটার নাম তুমি দিতে পারো DS1, ছোট্ট সারফেস বাট S1 সারফেসের অংশ, এই জন্য। সো এই DS1 এর প্রজেকশনটাই তো হচ্ছে dx ইন্টু dyটা, এই নিচেরটা, তাই না? তো যার প্রজেকশন, কার প্রজেকশন? DS2 এর প্রজেকশন। তো যার প্রজেকশন তার সাথে কি গুণ হবে? cos θ গুণ হবে। হোয়াট ইজ থিটা? থিটা মানে হচ্ছে দুইটা সারফেসের মধ্যবর্তী কোণ। সুতরাং আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে dy ইন্টু dx, মানে এইটা ইকুয়াল টু, এটাই তো প্রজেকশন ছিল। সো প্রজেকশনটাকে আমরা কেউ লিখতে পারি, কার প্রজেকশন? DS2 এর প্রজেকশন, তার সাথে cos θ গুণ হবে। হোয়াট ইজ cos θ? থিটাটা কি মাঝখানে? থিটা হচ্ছে দুইটা সারফেসের মধ্যবর্তী কোণ। আর দুইটা সারফেসের মধ্যবর্তী কোণ এখানে আমরা কত ধরছি বলতো? এই যে দুইটা সারফেসের মধ্যবর্তী কোণটাকে আমরা গামা 2 ধরছি, কারণ আমরা জানি যে এদের নর্মাল ভেক্টরের মধ্যবর্তী কোণ যে কথা আর দুইটা সারফেসের মধ্যবর্তী কোণ একই কথা। সুতরাং আমরা এখানে গামা 2টা লিখতে পারি, এর সাথে গামা 2টা লিখে ফেলতে পারি। ওকে, ঠিক আছে। সো এখন দেখো একটু সেটা লিখি, cos গামা 2টাকে আগে আনি, তার DS2টাকে ধরো আমি পরে নিয়ে ফেললাম। ওকে, এখন cos গামা 2 যে কথা, তুমি এর সামনে চাইলে 1 আর 1 গুণ আকারে লিখতে পারো, কারণ এটাতে কোনো আহামরি চেঞ্জ আসবে না। তারপরে cos গামা 2 লিখতে পারো, তারপরে DS2 লিখতে পারো। ওকে, আর এই যে 1 আর 1 মানে কি বলো তো? এই যে গামা 2 লিখছো, সেই গামা 2 যেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেই দুইটা ভেক্টর কে? n1 ভেক্টর, মানে n2 ভেক্টর আর k ভেক্টর, তারা দুইজনই তো একক ভেক্টর, তাদের দুইজনের মান হচ্ছে 1। সুতরাং আমরা চাইলে এটা লিখতেই পারি। তো আমি এটাকে ধরো প্রথমটাকে ধরো লিখলাম যে n2 ভেক্টর তার মান ইনটু, আমি ধরো বললাম যে k ভেক্টর তার মান। ওকে, তারপর আমি কি করলাম যে এখানে ইনটুটা না দাও, ভেক্টরের মধ্যে ইনটু দেওয়া সেফ না। ওকে, তারপরে এখানে আমরা কি করলাম যে cos গামা 2 লিখলাম, দেন এখানে আমরা DS2 লিখলাম। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, নাও দেখো n আর k তার ভ্যালুর সাথে cos θ-কে গুণ করলে এটা তার কি বোঝায়? ডট প্রোডাক্ট বোঝায় না, ডট গুণন বোঝায় না। সো আমরা কিন্তু ফাইনালি লিখতে পারি n2 আর k ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে মূলত ডট প্রোডাক্ট বের করছি আমরা এখানে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আর DS2টা অবশ্যই বসে যাবে, DS2 একটু করে DS2টা অবশ্যই বসে যাবে। আর এটা কার মান বের করছি আমরা? dy dx এর মান বের করছি। কার জন্য? আপার সারফেসের জন্য। তার মানে আপার সারফেসের এই যে আপার পোর্শনের যে dy/dx ছিল,
আপার পোর্শনে যে ডিএক্স ইন্টু ডিওয়াই ছিল তার পরিবর্তে এখন আমরা এই জিনিসটা বসাবো। তাহলে দেখো ছিল ডিএক্স ডিওয়াই, কোথায় ছিল? ইয়াতে ছিল, এক্স ওয়াই প্লেনে ছিল, বাট আমরা প্রজেকশনের থিওরি অ্যাপ্লাই করে ওই ডিএক্স ডিওয়াই এর পরিবর্তে আমরা এবার ডিএস টু লিখবো, মানে আমরা কোথায় চলে গেলাম? সারফেসে চলে গেলাম। দ্যাটস দ্য ট্রিক। সিমিলারলি আমাদের লোয়ার পোর্শনের জন্য বের করতে হবে। সো লোয়ার পোর্শনের জন্য বের করলে এখানে যদি আমরা বের করতে চাই, সো তুমি এরকম লিখতে পারবা যে হেয়ার dy dx অথবা dx dy ইজ ইকুয়াল টু আমার কি হবে? cos, যার যার কি বলে, যার লম্ব বিক্ষেপ তার সাথে cos আসবে। সো কার লম্ব বিক্ষেপ? দেখো তো ds1 এর লম্ব বিক্ষেপ না, মানে এই যে dx dy এটা কার লম্ব বিক্ষেপ? এটা তো হচ্ছে আমাদের এই যে ছোট্ট ds1 তার লম্ব বিক্ষেপ। তার মানে ds1 এর সাথে আমরা কি করব? cos গুণ করব এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুণ করব। তো দেখো তো যেটা বলছিলাম যে এই যে মধ্যবর্তী n1 ভেক্টরটা আর k ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস গামা 2 না, গামা 1 না, এটা গামা 1 দিয়ে প্রকাশ করছিলাম। সো 180 ডিগ্রি মাইনাস গামা 1। সো এবার মধ্যবর্তী কোণটা আমি কি লিখব? 180 ডিগ্রি মাইনাস গামা 1 লিখতে পারি। ওকে, আর তার সাথে আমরা ds1টাকে মাল্টিপ্লাই করব। আর আমরা জানি cos 180 ডিগ্রি মাইনাস সামথিং, এটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। সো ফাইনালি আমরা লিখতে পারি মাইনাস cos গামা 1 ইন্টু ds1। ওকে, সো মাইনাস সাইনটাকে ধরো তুমি রেখে দিলে, আলাদা করে রেখে দিয়ে মাইনাস সাইনটাকে তুমি রেখে দিলে, তারপরে -1 রেখে দিলাম ধরো, অথবা বলতে পারো মাইনাস সাইনটাকে রেখে দিলে, যদিও মাইনাস সাইন বলতে কিছু নাই, -1 বেসিকলি, বাট মাইনাস সাইনটাকে রেখে দিলে তারপরে এখানে তুমি 1 ইন্টু 1 লিখলা, তারপরে cos ইন্টু গামা 1 লিখলা অ্যান্ড ডেল s1 লিখলা। 1 ইন্টু 1 মানে কি বলো? প্রথম 1টা হচ্ছে তোমার ওই যে n1 একক ভেক্টর তার ভ্যালু, আর সেকেন্ড 1 হচ্ছে k একক ভেক্টর তার ভ্যালু, এবং তার সাথে তুমি কি করবা? এই যে cos গামা 1টাকে মাল্টিপ্লাই করবা, দেন ds1টাকে লিখে ফেলবা। সো ফাইনালি দেখো কি পাচ্ছ? এটার মাধ্যমে তুমি কি বুঝলা? n1 এবং k তার মধ্যে ডট প্রোডাক্ট, আর সামনে মাইনাস আগে থেকে ছিল। সো n1 ভেক্টর ডট k ভেক্টর, আর এখানে ds1টাকে তুমি লিখে দিলা, আর এই পাশে dx dy বা dy dx একই কথা। সো ফাইনালি আমরা কয়েকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে একটু করে দেখো যে এখানে dy dx এর মান বের করতে পারলো, এখানে আমরা dx dx dy এর মানটা বের করতে পারলাম লোয়ার পোর্শনের জন্য এটা, অ্যান্ড আমরা এখানে আপার পোর্শনের জন্য dx dy এর মানটা বের করতে পারলাম। এখন এই মানগুলোকে আমরা, এই প্রথম মানটাকে আমরা ধরো যে ওইখানে বসাবো, আর এই মানটাকে আমরা ওইখানে বসাবো। বুঝতে পারছি ব্যাপারটা? তো আশা করি যতটুকু বুঝে গেছি। তো এই পরের লাইনে আমরা মানটাকে বসাই দেবো। তো দেখো dx dy এর জায়গায় আমরা বেসিক্যালি কি বসাবো? dx dy এর জায়গায় আমরা মূলত বসাবো n2, মানে প্রথম আপার পোর্শনের ক্ষেত্রে dx dy এর জায়গায় বসাবো আমরা n2 ডট k ds2। ঠিক আছে? তো দেখো আমি যখন এখানে dx dy লিখছি তখন কিন্তু এখানে r লিখছিলাম, এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি তখন সারফেসে ছিলাম। বাট যখন আমি এখানে ds নিয়ে আসবো তখন কিন্তু আমার এখানে s লিখতে হবে, কারণ আমি এখন আর কি বলি, তখন আমি রিজিয়নে ছিলাম বা xy প্লেনে ছিলাম। বাট যখন আমি ds লিখবো তখন আমি সারফেসে চলে আসছি, দ্যাট মিনস তখন আমার এখানে s লেখা লাগবে। ওকে, সো ফাইনালি আমরা লিখতে পারি আপার পোর্শনের জন্য ডাবল ইন্টিগ্রাল অফ r, তারপর হচ্ছে a3x, y, f2 into dy dx। এর পরের লাইনে আসবে এখানে আর আমি আর লিখতে পারবো না, এবার s লিখে ফেলতে হবে। a3 এর জায়গায় a3 থাকবে, এর মধ্যে অবশ্যই x, y, f2 আছে, বাট ওইটা আমরা না লিখি জাস্ট বোঝার সুবিধার্থে, মানে হিজিবিজি লাগবে লিখলে আর কি। আর dy dx এর মানটা এবার বসাই দাও। এখানে মানটা হচ্ছে মূলত কি k ভেক্টরের সাথে ডট গুণন কার n2 ভেক্টরের। আর জানো ডট গুণনের ক্ষেত্রে k বা n2 আগে লেখো পরে লেখো, এটা নিয়ে প্যারা নেই, তুমি চাইলে যেভাবে লিখতে পারো। আর এখানে ds2 আসবে। ওকে, মানে পুরো ব্যাপারটাকে আমি জাস্ট এখানে বসাই দিলাম। তো বসানোর পরে ফাইনালি আমরা এইরকম একটা লুক পেলাম। আবার আমি যদি আমার লোয়ার পোর্শনের মানটাকে বসাই, দেন আমি কি ওখানে কি ছিল, ওখানে ছিল r, তারপরে ছিল a3x, y, f1,
তার সাথে ছিল dy ইন্টু dx। সো ফাইনালি ওইটার পরিবর্তে আমি এবার সারফেস ইন্টিগ্রাল লিখবো। a3 এর জায়গায় a3 থাকবে, ভেতরে ভেরিয়েবলগুলো না লিখলাম। dy dx এর জায়গায় আমরা কি পাইছি বলো, মাইনাস, এখানে ছিল মাইনাস, তারপরে এগুলো ছিল, মাইনাসটাকে আমি ধরো সামনে নিয়ে আসলাম একেবারে সেফটির জন্য, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। আর ওখানে কে, তারপরে ডট n1 ভেক্টর, আর এখানে ds1 ছিল। সেই পুরো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই দুইটা ভ্যালুকে আমরা কোথায় বসাবো, এই যে এখানে বসাবো, এই লাইনটাতে বসাবো। এই লাইনটা সমান কি ছিল বলো, এই লাইনটা সমান ছিল মূলত এই যে ট্রিপল ইন্টিগ্রাল অফ a3 dz। সো ফাইনালি কি লিখতে পারি আমরা, ট্রিপল ইন্টিগ্রাল অফ এটাকে একটা নাম্বারিং করে রাখি, সে এটাকে লিখে ফেলি একটু, যে ট্রিপল ইন্টিগ্রাল অফ টি ডেল a3 ডেল z dv। সেটাকে তুমি নাম্বার 1 দাও, 1 নম্বর ইকুয়েশন দাও। নাও তুমি 1 নম্বর ইকুয়েশন অ্যাপ্লাই করবা। নাও ফ্রম 1 নং ইকুয়েশন we have, আমরা পাই ট্রিপল ইন্টিগ্রাল of v del a3 of del z into del v is equal to, আমরা ওইটার মান বসালে মানে প্রথম অংশটার, এই যে প্রথম অংশটা ছিল, প্রথম অংশটা আপার কেসের, সেটার পরিবর্তে আমরা এইটা পাইলাম, সেই মানটা এখানে বসাই দেবো। আমরা এখানে পাচ্ছি s, তারপরে a3 k ডট n2 ভেক্টর দেন ds2। ওকে, তার সাথে দেখো এখানে আমার সূত্রের মধ্যে একটা মাইনাস ছিল, মানে এখানে মাইনাস সাইন ছিল, আর এখানে আমরা আরেকটা মাইনাস খুঁজে পাইছি। সো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বাকি পার্টটাকে লিখে দেব। সো প্লাস ডবল ইন্টিগ্রাল অফ s, এরপর দেখো যে a3 তারপরে k ভেক্টর ডট n1 ভেক্টর অ্যান্ড ds1 ভেক্টর। ঠিক আছে, সো এখন তুমি যখন পুরো জিনিসটাকে একসাথে লিখবে, তুমি চাইলে এগুলো এই যে ভ্যালুগুলো বের করছো প্রত্যেকটা কিন্তু ক্লোজড কার্ভের, হ্যাঁ, তো এখানে ক্লোজ সাইন দিতে পারো, তুমি এখানে ক্লোজ দিতে পারো, ক্লোজ দিতে পারো, এগুলো দিতে পারো তুমি, ডেটা বেটার, আই থিঙ্ক ডেটা বেটার। তারপরে এখানে হচ্ছে যদিও বইতে দেয় নাই, আর আমাদের খাতাগুলো তো দেখে বইয়ের স্টাইলে, এখানে না দিয়ে তুমি পরে একসাথে অ্যাড করে দিবা। এরা কিভাবে লিখছে এরা নিজেরাও জানে না, পরে একেবারে প্রমাণের প্রথম লাইনে দিছে, ঠিক আছে, বাট পরে আর দেয়নি। আই থিঙ্ক এটা লেখাটা বেটার। ওকে, সো সাইনটা দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে এখন দেখো এখানে কি কি কমন আছে, তুমি কি কি পাচ্ছ আর কি। মূলত a3k এখানেও ছিল, এখানেও ছিল, এখানে n2 আর এখানে n1, এই দুইটাকে যোগ করলে পুরোটা n পেয়ে যাবা। এখানে ds2 ds1 পুরোটাকে যোগ করলে ds পেয়ে যাবা। সো পুরো সব জিনিস একসাথে তুমি লিখতে পারো, এত s a3k ডট n পাচ্ছ, আর এখানে জাস্ট ds পাচ্ছ, আর কোনো ঝামেলা নেই। বুঝতে পারছো এখানে? তো আমরা এখান থেকে এটা ক্লিয়ার। তো যেহেতু আমরা এখান থেকে এটা পেলাম, সো সিমিলারলি আমরা কি লিখতে পারি দেখো। সিমিলারলি আমি দেখো যেই টার্গেট নিয়েছিলাম, আমার টার্গেট ছিল কি, আমার টার্গেট ছিল এই পার্ট থেকে এটাকে প্রমাণ করা। আমি এই কথাই বলছিলাম প্রথমে, যে ট্রিপল ইন্টিগ্রাল অফ ডেল এ ডেল জেড ডিভি থেকে আমি a3kn ds এটা নিয়ে আসবো। সো এই যে দেখো প্রথম যেটা বলছিলাম, এটা থেকে আমি এটা আনলাম কি না, আনলাম। তো সিমিলারলি এখান থেকে এটা লিখতে পারি, সো এটা এবার লিখবো এখন এখানে। তো সিমিলারলি দেখো যে কি হবে, ভলিউম অফ a2 নিয়ে তুমি যদি বের করো, a3 এই জন্য ডেল জেড ছিল, বাট a2 এর জন্য কি হবে, ডেল ওয়াই হবে, আর এখানে ডিভি আসবে, আর তখন এখানে সারফেস ইন্টিগ্রাল আসবে, এখানে a3 থাকবে, তারপরে হচ্ছে তোমার a3 এর সাথে তুমি যখন কেটাকে গুণ করবা, সে কেটাকে তুমি এখানে কে আসবে বলো, এটা তো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর হলে এখানে কি আসবে, জে আসবে, জে ভেক্টর আসবে,
আর তার সাথে এন ভেক্টর ডট প্রোডাক্ট আসবে, সাথে ডিএস আসবে। আবার যদি বলি আমরা যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডি এ ওয়ান dx dv, দেন এখানে ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস a1 তার সাথে আই ভেক্টর ডট এন ভেক্টর ইন্টু ডিএস আসবে। সেই সবগুলো জিনিস এখানে। এরপরে তুমি এটাকে চাইলে 2 নং দিতে পারো, এটাকে তুমি চাইলে 2 নং ইকুয়েশন দিতে পারো, তুমি এটাকে 3 নং দিতে পারো, আর এটাকে তুমি 4 নং দিতে পারো। সো ফাইনালি তুমি যখন প্রত্যেকটাকে যোগ করবা, এর পরের লাইনগুলোকে আর আমি না লিখি কারণ এগুলো অলরেডি ওখানে লিখছি, জাস্ট উল্টো দিক থেকে লিখবা। এরপরে 1 নং 2 নং 3 নং 4 নং যোগ করে এইটা লিখবা, এটার সমান তুমি এই পাশ লিখবা, এই পাশ থেকে ঘুরে ফিরে তুমি এইটা লিখবা, তারপর এখানে এই লাইনে চলে আসবা।